সবাই জানি যে আমাদের ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই দুইটা হচ্ছে আমাদের ভয়েসের প্রকারভেদ, তাই না? তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দিয়ে আমাদের সেন্টেন্স গুলো কিভাবে লিখতে হয়। তো ধরেন আমাদের এখানে দুইটা আছে, যে অভিবাসন এবং সামাজিক অর্থনৈতিক প্রভাব। তো অভিবাসন এবং এর সামাজিক অর্থনৈতিক প্রভাব, মানে অভিবাসন আর সামাজিক অর্থনৈতিক প্রভাব কি, এইটার উপরে লিখবো। তো এখানে দেখেন একটা এইখান থেকে এই পর্যন্ত একটা পুরো প্যাসেজ দেওয়া আছে। ঠিক একই প্যাসেজটা যদি আপনি এখানে লক্ষ্য করেন, তো দেখেন এই দেখেন এখানেও দেওয়া আছে, কিন্তু দুইটা কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে। আপনি প্রথম লাইন পড়লে বুঝতে পারবেন যে প্রতি বছর হাজার হাজার মানুষ ভালো সুযোগের সন্ধানে গ্রামীণ এলাকা ছেড়ে শহরে চলে যায়। একই কথা, এই প্যাসেজটারও একই কথা, কিন্তু দেখেন প্রতি বছর হাজার হাজার মানুষকে, মানুষ বলেছিল এখন হচ্ছে মানুষকে, গ্রামীণ এলাকা ছেড়ে ভালো সুযোগের সন্ধানে শহরে যেতে বাধ্য করা হয়। ওইখানে মানে শহরে চলে যেতে হয়, আর এখানে হচ্ছে সহজে যেতে বাধ্য করা হয়। যেমন আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস যদি একটু এক্সাম্পলের মাধ্যমে ছোট্ট করে দেখে তারপরে ইংলিশ রাইটিংটা শিখি, তাহলে আমাদের কাছে ভালো হবে। তাহলে একটু দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকার পরে আমরা ক্লাসটা শুরু করবো। আজকে মানে ওই এনার্জিটা আসবে না হয়তো, কারণ আজকে আমার মাথার একটা সাইড পুরোটাই অফ, আর কানে কিছু শুনতেছি না, মানে এমন একটা অবস্থা, পুরো সাইড একটা অফ। সো আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই এনার্জিটা নিয়ে এসে ক্লাস নেওয়ার, যাতে করে আপনাদের ভালো লাগে। দেখেন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, দেখেন সে আম খায়, এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। মানে আমি এমনি বলছি সে আম খায়, আমটি তার দ্বারা খাওয়া হয়, মানে এমন কথা কিন্তু আমরা বলি না আমটি খাওয়া হয় বা আমটি তার দ্বারা খাওয়া হয়, এরকম কথা বলি না, কিন্তু বাংলা থেকে অ্যাক্টিভে প্যাসিভ করতে হলে এইভাবে আমরা বলি আর কি। তারপরে দেখেন তারা দরজা খুলছে, দরজাটি তাদের দ্বারা খোলা হচ্ছে, এটাকে প্যাসিভ, আর এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভে বলছে শিক্ষক ছাত্রকে শাসন করলেন, আর এখানে বলছে ছাত্রটি শিক্ষকের দ্বারা শাসিত হলো। তো এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। ঠিক একইভাবে দেখেন লোকটি গান গাইছে, হ্যাঁ গানটি লোকটির দ্বারা গাওয়া হচ্ছে, গানটি হচ্ছে মেইন, আর এখানে হচ্ছে লোকটি হচ্ছে মেইন, মানে মেইন হচ্ছে লোকটি। তারপর কি পুলিশ চোর ধরেছে, চোরটি পুলিশের দ্বারা ধরা হয়েছে। দেখেন পুলিশ চোর ধরেছে, চোরটি পুলিশের দ্বারা ধরা হয়েছে। তো এখন কথা হচ্ছে এইখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন হ আছে, হ আছে, হ আছে, হ আছে, হ আছে, কিন্তু এখানে দেখেন খায়, খুলেছে, করলেন, গাইছে, ধরেছে, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা শেষে হ আছে। ভালো করে লক্ষ্য করেন, এই দেখেন হয়, এই দেখেন হয়েছে, এই দেখেন হলো, এই দেখেন হচ্ছে, এই দেখেন হয়েছে। দেখেছেন প্রত্যেকটা ভার্বের শেষে হয়, হচ্ছে, হলো, এই কথাগুলো থাকলে সেটা হচ্ছে মোটামুটি বলা যায় যে প্যাসিভ ভয়েস, রাইট? এখন আসেন আমরা এই যে দুইটা প্যাসেজের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসেও রাইটিং শিখবো, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করতে হয়, ঠিক একইভাবে প্যাসিভ ভয়েসের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করতে হয়, এই দুইটাই আমরা শিখবো। তো আসেন আমরা ফার্স্ট অফ অল এটা শিখি। হ্যাঁ, এটা সবার জন্য মুক্ত করা হয়েছে, আমাদের উপসহকারী ব্যাচেও যাবে, সবগুলা ব্যাচে আমাদের চলে যাবে। হ্যাঁ, যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আমরা মানে সবগুলোই, আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের ব্যাচ আছে, আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ আছে, সবগুলোতেই আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি নিজেও দেখতে পাচ্ছি না, ট্রাই করতেছিলাম, দেখতে পাচ্ছি না, আমি আসলে লাইভটা দেখতে পাচ্ছি না। আচ্ছা লাইভে মোটামুটি জয়েন হয়েছে, মাশাআল্লাহ জয়েন হচ্ছে। আর যারা আপনারা পেইড ব্যাচে আছেন তারা শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখাইতে পারেন। ওকে ওকে, আপনার ফ্রেন্ডদেরকে দেখাইতে পারেন আমাদের ক্লাসটা। ওকে, আসসালামু আলাইকুম স্যার, জাহিদ হাসান এসেছে। আসেন আমরা আজকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখি। এটা আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর ব্যাচেও ক্লাসটা করবে, সাথে অন্য সব ব্যাচের ক্লাসটা করবে। আর এইখানে আমরা কি করেছি দেখেন, দুইটা প্যাসেজ আবার মাথায় নেন, এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে লেখা, এই প্যাসেজটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা। তো আমরা প্রত্যেকটা থেকে একটা করে লাইন নিয়েছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের লাইনটা নিয়েছি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের লাইনটা নিয়েছি। দুইটাই আমরা করা শিখবো। হ্যাঁ, দুটাই আমরা করা কি শিখবো। এখন আমি আপনাকে বলে দিই, লেখার কাজে ম্যাক্সিমাম প্যাসিভ ভয়েসেই করা হয়, আর কথা বলার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা ম্যাক্সিমাম অ্যাক্টিভ ভয়েসে বলে থাকি। হ্যাঁ, তো এখন আসেন আমরা দুইটাই শিখবো। প্যাসিভ ভয়েসটা স্টাইল বেশি, অ্যাক্টিভ ভয়েসের স্টাইলটা কম। এখন আমি দুইটার ক্ষেত্রেই আপনাকে বলবো ভাই, দুইটার ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ধরে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব,
এর ক্ষেত্রেও একই জিনিস, সাবজেক্ট প্লাস ভার্ব। এই ক্ষেত্রেও একই জিনিস। দেখেন উপরে সেন্টেন্সটা বলছে প্রতি বছর হাজার হাজার মানুষ ভালো সুযোগের সন্ধানে গ্রামীণ এলাকা ছেড়ে শহরে চলে যায়। একই কথাটা দেখেন প্যাসিভ ভয়েসে কিভাবে লেখা আছে, প্রতি বছর হাজার হাজার মানুষকে গ্রামীণ এলাকা ছেড়ে ভালো সুযোগের সন্ধানে শহরে যেতে বাধ্য করা হয়। দুইটা আলাদা আলাদা। এই যে দেখেন এটা শেষে হয় আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। এটা শেষে দেখেন চলে যায়, হ নাই, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। এখন এটারও স্ট্রাকচার এক, ওইটারও স্ট্রাকচার এক। এখন আমাদেরকে কিভাবে করতে হবে দেখেন, বাংলা দেখে দেখে আপনি প্যাসিভ ভয়েস করবেন, বেশি বেশি প্যাসিভ ভয়েস করবেন, দেখবেন আর আপনার কোনোদিন স্ট্রাকচার মনে রাখতে হচ্ছে না। লাইক দ্যাট। আসেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে কি বলছে, অ্যাক্টিভ ভয়েসে কি বলছে, এখন আপনি এখান থেকে সাবজেক্ট আর ভার্ব খোঁজার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে কমেন্ট বক্সে একটু লিখেন যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। যদি পারেন তাহলে কমেন্ট বক্সে একটু লিখবেন যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। দেখেন যদি পারেন লিখে দেন। এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন কোন সাবজেক্টের আগে যদি দেখেন সংখ্যা আছে, সংখ্যা আছে, এটা এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ। দেখেন এখানে সংখ্যা আছে, এই যে দেখেন হাজার হাজার, এটা সংখ্যা আছে, তার মানে আমাকে সাবজেক্ট হিসাবে এই পুরোটাকে এখন নিতে হবে, হাজার হাজার মানুষ। ঠিক আছে, পুরোটাকে নিতে হবে। এবারে ভার্ব কি আইডেন্টিফাই করেন। ভার্ব হচ্ছে চলে যায়, শহর ছেড়ে মানে এলাকা ছেড়ে শহরে চলে যায়, গ্রাম এলাকা ছেড়ে বা গ্রামীণ এলাকা ছেড়ে শহরে চলে যায়, এই কথাটা বলছে। তাহলে চলে যায় হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা ভার্বটাও পেয়ে গেছি। ভার্ব কোনটা, এইটা। আমাদের এখন দেখেন কোথায়, মানে আপনি যদি সাবজেক্ট লিখেন তাহলেই কিন্তু আপনাকে ভার্ব লিখতে হবে, তাই কিনা বলেন? কিন্তু আপনি যদি সাবজেক্ট না লিখেন তাহলে কি ভার্ব লিখতে হবে? ভার্ব লিখতে হবে না। তার মানে আপনাকে এখন যদি আপনি সাবজেক্টটা লিখে ফেলেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে। তাহলে চলেন আমরা প্রথমে কি আছে, প্রথমে আছে প্রতি বছর, এই কথাটা আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই কথাটা আছে। তাহলে আমরা আগে এই কথাটাই লিখবো, এভরি ইয়ার। ঠিক আছে, এভরি ইয়ার, এভরি ইয়ার এইভাবে দেওয়া যায়, আবার অন্য আরেক ভাবে দেওয়া যায়। হ্যাঁ, এভরি ইয়ার এইভাবে আমরা দিলাম, দিয়ে এখানে একটা কমা ইউজ করলাম। হ্যাঁ, এভরি ইয়ার, এভরি আলাদা আলাদা দেন, এভরি ইয়ার আলাদা আলাদা দেন, যে প্রত্যেক বছর বা প্রতি বছর। এটা আমি আগে লিখে ফেললাম। এটা লিখার পরে কিন্তু আছে কি হাজার হাজার মানুষ, কোনটার পরে, এইটার পরে সাবজেক্ট আছে। তাহলে এখন সাবজেক্টটা লিখেন, হাজার হাজার মানুষ ইংলিশ কি হবে, যে থাউজেন্ডস অফ পিপল, তাই না বলেন? মানে হাজার হাজার মানুষ কি, থাউজেন্ডস অফ পিপল। এই যে দেখেন আমি সাবজেক্টটা লিখলাম, কিন্তু আমার বাংলায় কি আছে, প্রথমে প্রতি বছর এই কথাটা ছিল, তারপরে কি আছে হাজার হাজার মানুষ। আমি আগে যেটা আছে সেটাই লিখলাম, তারপরে আমি সাবজেক্ট আছে সাবজেক্ট লিখলাম। এখন যেহেতু আপনি সাবজেক্ট লিখেছেন সেহেতু এখন আপনাকে ভার্ব লিখতে হবে। এখন ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে চলে যায়, তাহলে ছেড়ে চলে যায়। দেখেন ভার্ব হচ্ছে ছেড়ে চলে যায়, কোন জায়গা ত্যাগ করে চলে যাওয়াকে আমরা কি বলি, লিভ। তাহলে আমরা এখানে কি বলবো, লিভ। তাহলে কি ছেড়ে চলে যায়, দেখেন গ্রামীণ এলাকা ছেড়ে, গ্রামীণ এলাকা ছেড়ে চলে যায়। এখন দেখেন এটা কিন্তু এই যে লিভ, এটা কিন্তু আমার ভার্ব, এই যে দেখেন এটা আমার ভার্ব। এখন গ্রামীণ এলাকা ছেড়ে চলে যায়, এইটা আগে লিখতে হবে, আর শহরের কথাটা পরে লিখতে হবে। তো দেখেন গ্রামীণ এলাকা ছেড়ে যায়, তাই গ্রামীণ এলাকাটা লিখতে হবে লিভ। হ্যাঁ, আমাদের ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে যে ফ্রম, লিভ ফ্রম, এটা দিলেও হয়। কিন্তু আমরা এখন লিভ ফ্রম না লিখে তো আধুনিক ইংলিশের সাথে পরিচিত হই, যে ফ্রম দেওয়ার দরকার নাই, লিভ রুরাল এরিয়া, লিভ রুরাল, রুরাল মানে কি গ্রামীণ, তারপরে কি এরিয়া, এলাকা ইংলিশ হচ্ছে এরিয়া, রুরাল এরিয়া। কিন্তু এরিয়াস লিখলাম কেন, এটাকে প্লুরাল করলাম, গ্রামীণ এলাকা ছেড়ে চলে যায়। কোথায় চলে যায়, দেখেন কোথায় চলে যায়, শহরে চলে যায়। তাহলে এখন আমি ওখানে যেহেতু ফ্রম লিখিনি, লিখেছি কি বলেন, ফ্রম লিখেছিলাম, লিভ রুরাল এরিয়াস, কোথায় চলে যায়, শহরে চলে যায়, টু কোথায়, শহরে। তাহলে শহরের ইংলিশ কি হয় আমাদের বলেন তো, শহরের ইংলিশ কি হয়, সিটিস। মানে আমি বললাম টু সিটিস। এখন আপনি এইভাবে দিতে পারেন যে মুভ টু সিটিস,
লিভ রুরাল এরিয়াস মুভ টু সিটিজ বা লিভ রুরাল এরিয়াস টু সিটিজ এইভাবেও দিতে পারি। এখন আমি মুভ টু সিটিজ দিলে বেশি সুন্দর লাগে। মুভ টু সিটিজ দিলে কি হয়, বেশি সুন্দর লাগে। মুভ টু সিটিজ দিলে কি হয়, বেশি সুন্দর লাগে, তাই না বলেন? মুভ টু সিটিজ দিলে বেশি সুন্দর লাগে, তাই আমি মুভ টু সিটিজ। আপনি যদি মনে হয় টু সিটিজ দিবেন দেন সমস্যা নাই। মানে এখানে যেহেতু আমি ওই যে লিভের সাথে ফ্রম বসাইনি, এখানে আপনি লিভ ফ্রম রুরাল এরিয়া মুভ টু সিটিজ। কি বাকি আছে আর? ভালো সুযোগের সন্ধানে, এতটুকু বাকি আছে, তাই না বলেন? তাহলে ভালো সুযোগের সন্ধানে এর ইংলিশটা আপনি কিভাবে লিখতে পারেন? সন্ধান ইংলিশটা আপনি ইন সার্চ অফ এটা দিতে পারেন। ইন সার্চ অফ এটা দিতে পারেন। ইন সার্চ অফ না দিয়ে আপনি এইভাবেও দিতে পারেন, টু ফাইন্ড, টু ফাইন্ড এটাও দিতে পারেন, টু ফাইন্ড। এখন আমি এখানে কি দিলাম? ইন সার্চ অফ, এটা মানে হচ্ছে সন্ধানে, সন্ধান খোঁজা, কোনো একটা কিছু সন্ধান খোঁজা। টু ফাইন্ড মানেও খোঁজা, সন্ধান খোঁজা আর কি। তো দেখেন আমি এখানে টু সার্চ অফ দিলাম, এটা দেখতে সুন্দর লাগে, তাই এই সন্ধানে ইংলিশটা কি? টু সার্চ অফ। আর এই যে এখানে ইন আছে, এইখানে কি আছে? ইন আছে, তাই এই যে আমি এখানে ইন দিলাম, ভালো সুযোগের। তাহলে দেখেন সার্চ অফ, ভালো সুযোগের সন্ধানে। যে ইন সার্চ অফ মানে কি? সন্ধানে। কিসের সুযোগ? ভালো সুযোগ। এখানে আপনি বলতে পারেন গুড অপরচুনিটিস, কিন্তু আমি বলবো বেটার অপরচুনিটিস লিখবেন। বেটার অপরচুনিটিস, বেটার, বেটার মানে ভালো, এই যে দেখেন ভালো, আর তারপরে কি? সুযোগ, বেটার অপরচুনিটিস। বেটার অপরচুনিটিস। আচ্ছা, একটু থেমে থেমে বললাম, এর একটা কারণ আছে। আমরা আজকে অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারে বেশি না গুরুত্ব দিই, আজকে আমরা প্যাসিভ ভয়েসের ব্যাপারে বেশি গুরুত্ব দিব, ঠিক আছে? ভিলেজ এরিয়াস টু মুভ টাউন, দারুন। হ্যাঁ, ভিলেজ এরিয়াস মুভ টু টাউন। আচ্ছা, এইভাবেও দেওয়া যায়, যেটা আপনি বলতেছেন সেভাবেও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেন, হ্যাঁ, হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, কি এইভাবে দেখেন আমাদের পুরোটা লেখা হয়েছে, কিন্তু আমরা কিন্তু সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি বসাইছি। যে দেখেন থাউজেন্ডস অফ পিপল লিভ রুরাল এরিয়াস, এইগুলা এইগুলা ভার্ব না, রুরাল এরিয়াস এটা ভার্ব না, মানে সাবজেক্ট আর ভার্বকে কি আমরা পাশাপাশি বসাইছি। এখন যখন আপনি দেখবেন অ্যাক্টিভ ভয়েস করা আছে, তখন আপনাকে কি বসাতে হবে? অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। এখন অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে শুধু এতটুকু না, মানে এখানে ঘটনা হচ্ছে জাস্ট অবজেক্টটা ধরে অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। এইটা ওইটা যেমন সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, এটা তেমন অবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? তো এখন এই জায়গাগুলো আমরা এখন ক্লিয়ার করবো। দেখেন এখানে দেখেন প্রতি বছর হাজার হাজার মানুষকে, এইটা মানুষ, ওইখানে ছিল কি? শুধু মানুষ। এখানে দেখেন মানুষকে, এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার অবজেক্ট। এই যে দেখেন কে বানাই দেওয়া হয়েছে। কেন? আপনি এখন বলতে পারেন যে ভাই এইখানে এটা সাবজেক্ট, এইটার অবজেক্ট কই? এই বাক্যের কোনো অবজেক্ট নাই। আপনি যদি উপরের বাক্যটা লক্ষ্য করেন, আমি উপরের বাক্যটা একটু মুছে দিই, আপনি উপরের বাক্যতে কোনো অবজেক্ট খুঁজে পাবেন না। উপরের বাক্যতে কি কোনো অবজেক্ট খুঁজে পাবেন? দেখেন তো, প্রতি বছর হাজার হাজার মানুষ, সাবজেক্ট আছে, তারপরে কি? শহর ছেড়ে গ্রামে চলে যায়, চলে যায়, এটা আমার ভার্ব। এই যে দেখেন ভালো সুযোগের সন্ধানে, এখানে ইন আছে, এই যে এ আছে তাই ইন আছে, তার মানে এইটা আমার অবজেক্ট হচ্ছে না। আবার কি? গ্রামীণ এলাকা, এটা তো একটা স্থানের নাম বুঝতে অ্যাডভার্ব, তার মানে এটারও অবজেক্ট নাই। আবার কি? শহরে, এটাও একটা অ্যাডভার্ব, কোনো অবজেক্ট নাই। অবজেক্ট হতে হলে ওকে নাউন অথবা প্রোনাউন হতে হবে, তাই না বলে? এখন কোনো অবজেক্ট নাই, তো আমরা আপনাকে কিভাবে শিখাইছি? আমি না, আপনাকে আপনার বইগুলা এইভাবে শিখাইছে যে ইনট্রানজিটিভ ভার্ব, এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, এই যে চলে যায়, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না। ইনট্রানজিটিভ ভার্বের কি কোনো প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু এখানে আমরা অ্যাক্টিভ ভয়েস, আর এইটাকে আমরা প্যাসিভ ভয়েস বানাইছি কিভাবে? অন্যভাবে। এখন ওইটা আপনাকে বইয়ের ভাষা, আর এটা বইয়ের বাইরের ভাষা, ঠিক আছে? এই টাইপসের সেন্টেন্স গুলো আপনি বিভিন্ন নিউজ পেপারে দেখতে পারবেন। তাহলে আপনি আপনার বই যে লেখা আছে যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, সেটাই এখন আমরা প্যাসিভ ভয়েস করে দেখাবো, কারণ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাই। এখন এখানে আমরা অবজেক্টটা বানাই নিয়েছি। এই যে দেখেন প্রতি বছর হাজার হাজার মানুষকে, এই যে দেখেন অবজেক্ট, ওইটাকে আপনি সরাসরি প্যাসিভ ভয়েস করতে পারবেন না, এটা আপনাদের গ্রামাটিক্যালি নিষেধ আছে, কারণ ওর অবজেক্ট নাই, এই জন্য গ্রামাটিক্যালি এটাকে আপনি করতে পারবেন না। কিন্তু বাংলায় আপনি এসে দেখবেন যে ওইটাকে আবার অবজেক্ট বানাই দেওয়া হয়েছে, শুধু কে লাগাই দেওয়াতে। তো ঠিক আছে, তাহলে এখন আমি অবজেক্টটা বসাবো, আর অবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হবে।
ভার্ব কি? বাধ্য করা, এটা আমার ভার্ব, কিন্তু বাধ্য করা হয় এই পর্যন্ত আমার ভার্ব, এটা মাথায় রাখেন, এই পর্যন্ত কি আমার ভার্ব। এখন আসেন আমরা করি, প্রথমে কি আছে? প্রতি বছর, তাহলে প্রথমে এভরি ইয়ার, এভরি ইয়ার, ঠিক আছে, কমা দিলাম, কারণ এটা একটা অ্যাডভার্ব দিয়ে শুরু করছে তাই কমা দিলাম। এখন কি? অবজেক্টটা বসাতে হবে, তাই আমাকে অবজেক্টটা বসাতে হচ্ছে হাজার হাজার মানুষকে, তাহলে হাজার হাজার মানুষকে ইংলিশ কি? থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, ওই আগের মতনই দেখেন, কিন্তু আমরা দেখেন এটাকে প্যাসিভ ভয়েস করছি, কেন করছি? আমাদের গ্রামারে নাই, গ্রামার আসলে আমাদের সম্পূর্ণ ইংরেজি না, এটা মাথায় ঢুকায় নেন, গ্রামার আমাদের সম্পূর্ণ ইংলিশ না। আমাদের গ্রামার, বাংলাদেশের যে গ্রামার গুলো আপনি পড়ছেন সেটা শুধুমাত্র পরীক্ষা ভিত্তিক গ্রামার, শুধু পরীক্ষায় যতটুকু আসে অতটুকু, এগুলো এখনো পরীক্ষায় আসেনি তাই এগুলো ইনক্লুড করা হয়নি, যেদিন এগুলো পরীক্ষায় আসবে আপনার বইয়ে গ্রামার ইনক্লুড করা হবে সেগুলো স্টাইল। তাহলে থাউজেন্ডস অফ পিপল, ঠিক আছে। এবার দেখেন বাধ্য করা হয়, এই যে হয়, যদি কোনো বাক্যে প্যাসিভ ভয়েস করার সময় যদি দেখেন হয় আছে, তাহলে এম ইজ আর আর দিয়ে দিতে হবে, কি দিতে হবে? এম ইজ আর বসাতে হবে, কি দিতে হবে? এম ইজ আর। যদি দেখেন হচ্ছে কথা আছে, হচ্ছে কথা আছে, তাহলে কি করতে হবে? এম ইজ আর তো দিতেই হবে, দিতেই হবে, এম ইজ অথবা আর দিতেই হবে, শুধু এর সাথে কি করতে হবে? একটা বিং যুক্ত করতে হবে। যদি দেখেন যে হয়েছে, হয়েছে এই কথাটা লিখে আছে, তাহলে আপনাকে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, তারপরে কি? আপনাকে বিং, তারপরে বিন বসাতে হবে, বি ডাবল ই এন, বিন, 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 এগুলা বসাতে হবে। এই জিনিসগুলো যদি আপনি এখন বুঝে নেন যে এই জিনিসের জন্য এখন আমি এমিদার বসাবো, এখানে কি আছে? হয়, তাই হয়ের জন্য আমি এখানে একটা এমিদার বসাবো, তারপরে আমি ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, ঠিক আছে। তো দেখেন এইখানে আমি এখন এটাকে আপনাকে করে দেখাবো, এন কি আছে? হয়, হয় থাকলে কি হবে? এম ইজ আর, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন এই প্যাসিভ ভয়েস করতে গেলে প্রত্যেকটা ভার্বকে ভার্বের 3 নাম্বার ফর্ম বানাতে হবে, কোনো কথা নেই। তো এখন আসেন আমরা এটা বানাই দিই। দেখেন এখানে থাউজেন্ডস অফ পিপল, তাইলে আমার এই হয়ের জন্য এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে, এটা আপনারা বলবেন। এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে? হয় থাকলে তো এম ইজ আর, এখন এখানে আমি এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো, কোনটা বসাবো? এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে এখন একটা ভার্ব বসাতে হবে, বসান আগে, এই হয়ের জন্য আগে বসাই নিতে হবে, এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। এটাকে কি প্যাসিভ ভয়েস বলা হয়, এই জন্য আপনাকে আগে এটা বসিয়ে নিতে হবে। ওকে, বিগত সালে জুনিয়র ইনস্ট্রাক্টরের মাত্র দুইটা এক্সাম হয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টরদের মাত্র 2টা এক্সাম বা 3টা এক্সাম হয়েছে। তো জুনিয়র ইনস্ট্রাক্টরদের যে বিগত সালের কোশ্চিন সেগুলো খুবই অল্প, খুবই অল্প, বুঝতে পেরেছেন? ওই 1টা 2টা কোশ্চিনের ওগুলা প্রশ্ন খুবই অল্প থাকে, এই জন্য আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টরের বিসিএস ব্যাংক এবং হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এগুলোর প্রশ্ন সমাধান হচ্ছে, এবং বিভিন্ন সরকারি চাকরিতে যে পরীক্ষাগুলোতে আসছে অ্যাডমিশনের কোশ্চিন, সরকারি চাকরির কোশ্চিন, তো আপনাকে যখন আমরা গ্রামার পড়াচ্ছি তখন ওই রিলেটেড কোশ্চিন গুলো আনতেছি, কারণ জুনিয়র ইনস্ট্রাক্টরের কোশ্চিন খুবই অল্প, যেটা ওগুলো কোশ্চিন সলভ করলে জুনিয়র ইনস্ট্রাক্টরের কোশ্চিন সলভ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওগুলা সলভ করলে ওগুলোর মধ্যেই জুনিয়র ইনস্ট্রাক্টরের কোশ্চিন আছে, মানে ওগুলার মধ্যে আপনি যদি বিগত সালের কোশ্চিন কিনেন দেখবেন যে যেটা আমি বিসিএস এর জন্য বিসিএস এর প্রশ্ন এনেছি, ব্যাংকের প্রশ্ন এসেছি, ওগুলার প্রশ্ন 10টা করে আনতেছি বা 5টা করে আনতেছি না, ওগুলোর মধ্যেই দেখবেন এগুলো আছে, ঠিক আছে। তো এখানে কি হবে? আর হবে। ওকে, আর কেন? কারণ এখানে থাউজেন্ডস অফ পিপল, অনেকজন মানুষ, তাই আর বসাইলাম। কেন কি? ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। দেখেন বাধ্য করা হয়, কাউকে যদি কোনো কাজে বাধ্য করা হয় সেটাকে পজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস বানাতে হয়। পজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস মানে হচ্ছে মেড, মেড, এখানে মেড কি? মেকের 3 নাম্বার ফর্ম বসাইলাম, মেক হচ্ছে 1 নাম্বার, মেড হচ্ছে 2 নাম্বার, আবার মেড হচ্ছে 3 নাম্বার, আমাকে 3 নাম্বার ফর্মটা এখানে বসাতে হলো। এই যে দেখেন আর মেড 3 নাম্বার ফর্মটা আমি এখানে বসাইলাম, ঠিক আছে। তো এখন আমার কি দরকার? এখন এই আমার ভার্ব হয়ে গেছে, এখন দেখেন যেহেতু প্যাসিভ ভয়েসে এটা মেড বসাইলে এখানে একটা টু দিতে হয়, এটা আমি দেখাচ্ছি, এটা আমি এখনই আপনাকে দেখাচ্ছি, আমি এখানে রেখে দিয়েছি, এই যে এখানে রেখে দিয়েছি, হ্যাঁ এখানে রেখে দিয়েছি, এখানে রেখে দিয়েছি, তো আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিব, এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিব, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আপাতত একটু দেখেন তাহলে বুঝতে পারবেন।
আর মেড, কাউকে কোনো কাজে বাধ্য করা হয়, বাধ্য করা হয় লেখা থাকলে মেড বসাতে হবে, এরপরে টু বসাতে হবে, তারপরে কি কোনটা ভাগ, এই যে যেতে, যেতে বাধ্য করা হয়, তাহলে এই যেতেটা এখন আমাকে এখানে বসাতে হবে। যেতে ইংলিশ হচ্ছে লিভ। এখন আপনি বলতে পারেন গো বসালে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আপনি গো বসাতে পারেন। যাওয়া ইংলিশ কি গো না, আপনি গো বসাতে পারেন। আমি ওখানে লিভ বসালাম, কোনো সমস্যা না, আপনিও বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। গো লিভ দুইটার একটা বসালেই হবে। এখন দেখেন বাকি একে কি আছে, যেতে বাধ্য করা হয়, কোথায় বাধ্য করা হয়? যেতে শহরে। তাহলে কি বলতেছে যে মেড টু লিভ রুরাল এরিয়াস। রুরাল এরিয়াস, রুরাল এরিয়া মানে হচ্ছে যে লিভ মানে বাধ্য করা হয় কোথায়? শহর ত্যাগ করতে বাধ্য করা হয়, রুরাল এরিয়াস, এরিয়াস। তারপরে কি টু দিয়ে শুরু করতে পারেন। আবার এখানে আপনি লিখতে পারেন মুভ, মুভড। এটাও কেউ কি দিলাম আমি ভার্বের 3 নাম্বার ফর্ম বানাইলাম। একটু আগে শুধু মুভ লিখেছিলাম, এখানে কি শুধু মুভ লিখেছিলাম, মুছে গেছে, এটা মুছতে যে উপরেরটা মুছে যাচ্ছে। শুধু মুভ লিখেছিলাম, এখন শুধু ইডি যুক্ত করে দিয়েছি, ডি যুক্ত করে দিয়েছি, মুভ টু সিটিস। অথবা আপনি আরো একটা দিতে পারেন, সেটা কি আরো শব্দ আছে, সিটিজ না লিখে আপনি লিখতে পারেন আরবান এরিয়াস, এটাও লিখতে পারেন। সো মুভ টু সিটিস। তাহলে এটা আমাদের হয়ে গেছে। দেখেন এখন কিসের জন্য? গ্রামীণ এলাকা ছেড়ে ভালো সুযোগের সন্ধানে, এতটুকু বাকি আছে, ভালো সুযোগের সন্ধানে। তাহলে ওই যে ইন সার্চ অফ, অথবা আপনি এখানে টু ফাইন্ড, টু ফাইন্ড বেটার। যারা বুঝতেছেন না, পরের বাক্যতে ঠিকই বুঝতে পারবেন। এই বাক্যটা একটু বড় তো, তাই বুঝতে একটু কষ্ট হচ্ছে, পরের বাক্যতে ঠিকই ভাবে বুঝতে পারবেন। ওকে, টু বেটার অপরচুনিটি। এখন দেখেন আমরা কিন্তু এখানে আপনাকে বারবারই বলতেছি, আমরা কিন্তু আক্ষরিক অনুবাদ করে করে চলে যাচ্ছি। আক্ষরিক অনুবাদ করা একটু কষ্টের, সময় সাপেক্ষ। যখন আপনি এই বাক্যটা পড়ার সাথে সাথে আপনি আমাদের ক্লাসগুলো করতে থাকলে একটা সময় দেখবেন যে আপনি এই বাক্যটা পড়েছেন কিন্তু আপনি আক্ষরিক অনুবাদ করছেন না, আপনি পড়ার সাথে সাথে ওটার একটা ইংরেজি অনুবাদ আমাকে ছুড়ে মারতেছেন। এবং আমি দেখতেছি এরকম স্টুডেন্ট আমাদের পেট ব্যাচে এখনই সৃষ্টি হয়ে গেছে। আমাদের পেট ব্যাচে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিতে নিতে অনেক স্টুডেন্ট মানে একটা প্রশ্ন নিতে নিতে ওই প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে বসালে ভালো লাগবে দেখতে, এইভাবে লিখলে ভালো লাগবে দেখতে, ওইভাবে লিখলে। কেন এটা হয়েছে? প্রথম দিকে কিন্তু সবাই চুপচাপ ছিল, প্রথম দিকে সবার কাছে মনে হচ্ছে কত মানে বুঝতেছি, বুঝেন, এটাই আমি বলতেছি। আপনি বুঝেন, সমস্যা নাই। এই যে লিখতে লিখতে যেমন এই সেন্টেন্সটা একটু বড় হওয়াতে একটা সমস্যা হয়েছে, আর এই যে মেড বসানোটা একটা সমস্যা। কোন জায়গায় যদি বাধ্য করা হয় লেখা থাকে তাহলে পজিটিভ ভার্বের প্যাসিভে করতে হয়, এই একটা ঝামেলা। এই বাক্যতে একটা ঝামেলা আছে, কিন্তু অন্য কোনো বাক্যতে আর কোনো ঝামেলা নাই। যে এই বাক্যগুলোতে আর কোনো ঝামেলা নেই, দেখাই এগুলা সহজ, এগুলো আপনি আরামে বিরামে করতে পারবেন। এরপরে যে বাক্যটা আছে এটাও সহজ, এগুলো আপনি আরামে বিরামে করতে পারবেন। এরপরে যে বাক্যটা আছে এগুলোও সহজ, এটাও আপনি আরামে বিরামে করতে পারবেন। পারবেন না কোনটা? সেটা হচ্ছে এই যে প্রথম বাক্যটা একটা ঝামেলার বাক্য। কেন? কারণ এখানে পজিটিভ ভার্বের প্যাসিভ করতে হবে। এখন পজিটিভ ভার্ব কি? আমরা সবাই জানি যে কোনো কাজ যদি আপনি নিজে না করে অন্যকে দিয়ে করাই নেন, ওগুলাকে পজিটিভ ভার্ব বলে। আর সেই পজিটিভ ভার্বগুলো আমাদের লিখতে হয় কি দিয়ে? আমাদের লিখতে হয় হচ্ছে মেক দিয়ে, লেট দিয়ে, হ্যাভ দিয়ে, গেট দিয়ে, হেল্প দিয়ে। এখন এগুলার আবার আমাদের বইয়ে এই স্ট্রাকচার গুলো আছে। পজিটিভ ভার্বের অধ্যায় যাবেন, দেখবেন এই স্ট্রাকচার গুলো আপনাদের পজিটিভ ভার্বের অধ্যায় দেওয়া আছে। যে মেক, মেকের পরে একটা অবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম। এটা কি অ্যাক্টিভ ভয়েসেরটা দেওয়া আছে, আপনাদের প্যাসিভ ভয়েসের দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ ওই পর্যন্ত যতক্ষণ প্রশ্ন আসবে না পরীক্ষায় ততক্ষণ পর্যন্ত আপনি ওটা শিখবেন না, ততক্ষণ পর্যন্ত ওটা আপনাকে দিবে না। আর আমাদের এখানে আপনি এটাও শিখবেন, এটাও শিখবেন। এই পাশেরটা আমাদের বইগুলোতে দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এগুলো প্রশ্নে আসেনি, এই জন্য দেওয়া নাই। আর এগুলো আসছে তাই আমাদের দেওয়া আছে। তো যাই হোক, এখন দেখেন মেকের পরে একটা অবজেক্ট বসবে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। এইটাকে আমাদের বলা হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু আপনি যদি প্যাসিভ ভয়েস করতে যান তাহলে দেখেন মেড, মেডের পরে টু বসবে, কোনো অবজেক্ট অবজেক্ট বসবে না। মেডের পরে কি বসবে? টু বসবে। মেডের আগে কি বসবে? বি ভার্ব বসবে। দেখেন এই সেন্টেন্সেও কিন্তু আমরা এই যে দেখেন মেড, মেডের আগে কি বসাইছি? আর, আর হচ্ছে বি ভার্ব, তাই না? বলেন আর, এই আরটা কি বি ভার্ব না? এই যে দেখেন আর বি ভার্ব, এই যে মেড, তারপরে টু লিভ, মেডের পরে টু। তো আমাদের বইগুলো আমাকে শুধুমাত্র এই পর্যন্ত শেখাবে, শুধুমাত্র এই পর্যন্ত শেখাবে যে পজিটিভ ভার্ব। আপনাকে আমি এটার বিস্তারিত ক্লাসও নেব, পজিটিভ ভার্ব দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, এটাতে বিস্তারিত ক্লাস থাকবে। হ্যাঁ, তো ওইটাতে আরো বেশি শিখবেন। তো মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম। কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে করেছি। এই যে প্যাসিভ ভয়েস করতে গেলে এটা দিতে হবে। আপনাকে ইয়াতে শেখাবে যে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, কিন্তু এটার প্যাসিভ ভয়েস কি এটা আপনাকে শিখাবে না, পরীক্ষায় যতক্ষণ পর্যন্ত আসবে না। তো বি অ্যালাউড টু ভার্বের 1 নাম্বার ফর্ম, ঠিক আছে? বি অ্যালাউড, বি মানে কি? এম ইজ আর এর মধ্যে একটা বসবে,
আর অ্যালাউড টু বসবে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। কিন্তু এই যে হ্যাভের ক্ষেত্রে দেখেন, হ্যাভ থাকলে অবজেক্ট বসে, তারপর কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। তাই হ্যাভের ক্ষেত্রে এটা সেম, এটা প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস সেম টু সেম, এটার অ্যাক্টিভ প্যাসিভ দুইটা একই রকম দেখতে, সো দ্যাট এটা নাই। গেট দিয়ে যখন করবে তখন আমাদের বইয়ে লেখা আছে গেটের পর একটা অবজেক্ট বসাতে হয়, তারপরে টু বসাতে হয়, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হয়। এটা আমাদের বইয়ে লেখা আছে। গেট দিয়ে যখন পজিটিভ ভার্ব করা হয় সেটা আমার বইয়ে লেখা আছে, গেটের পর অবজেক্ট, অবজেক্টের পরে টু, টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, এগুলি স্ট্রাকচার। কিন্তু যখন আপনি প্যাসিভ করবেন এইটা দেওয়া নাই। কিন্তু আপনি যখন এই যে আইবি এর একটা কোশ্চেনে মানে কম্প্রিহেনশনের মধ্যে একটা জায়গায় দেখবেন যে এইভাবে লেখা আছে, আপনারা কেউই জানেন না, ওইটা পড়েনও নি, যে গেটের পরে অবজেক্ট দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম বসিয়ে দিয়েছে, যেখানে কথাই ছিল ভার্বের 1 নাম্বার ফর্ম বসানোর কথা ছিল, সেখানে 3 নাম্বার ফর্ম বসিয়ে দিয়ে রাখছে। কেন বসিয়ে দিয়ে রাখছে এটা খোঁজ নেননি আপনারা, কারণ ওই রিলেটেড কোশ্চেন আইবিএ তে আসছে, বিসিএস বা ব্যাংকে আসেনি, এই জন্য আমরা পড়বো না। ভাই আইবিএ তে আসছে, আইবিএ যে কোনো সময় কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারে, আইবিএ এর হাতে কোশ্চেন প্যাটার্ন গেলে যে কোনো মুহূর্তে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। তো আইবিএ তে যেহেতু আসছে আপনার পড়তে হবে, ঠিক আছে। দেখেন আপনি এখন আইবিএ কে অবহেলা করছেন, বা ভাই আইবিএ অনেক অ্যাডভান্স কোশ্চেন করে, ওই কোশ্চেনে আমাদের উত্তর দেওয়া পসিবল না। এর কারণটাই হচ্ছে এই যে এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছেন, আর আমাদের বইগুলো এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা পজিটিভ ভার্বে হেল্পের পরে কি পড়েছি, অবজেক্ট, অবজেক্টের পরে কি টু, তারপরে কি ভার্বের 1 নাম্বার ফর্ম। এটা অ্যাক্টিভ ভয়েসের রুলস, কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হলে বি মানে আমি দ্যাট, তারপরে কি হেল্প টু ভার্বের 1 নাম্বার ফর্ম। এইটা আমরা কেউ এতদিন পর্যন্ত শিখিনি। এখানে টু বাধ্যতামূলক না, হেল্পের পরে অবজেক্ট, অবজেক্টের পরে টু বাধ্যতামূলক না, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এখানে হেল্পের পরে টু বাধ্যতামূলক, এইটা মাথায় রাখতে হবে। তো এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস, এগুলো তো আপনারা পাবেন, পাইলে আপনারা একটু সুন্দর করে পড়াশোনা করবেন বাসায়। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই লাইনটা লেখার সময় আমরা বাধ্য করা ইংলিশটা দেখতে পেরেছিলাম, বাংলাটা দেখতে পেরেছিলাম, মনে আছে? বাধ্য করা বাংলাটা আমরা দেখতে পেরেছিলাম। আমি যদি আপনাকে স্লাইড চেঞ্জ করে দিই, এই যে দেখেন, এই যে দেখেন নিচে, এই যে বাধ্য করা হয়, তাই আমরা মেক বসাইছিলাম। তো কোন সেন্টেন্সে যদি আপনি দেখেন যে বাধ্য করা হয় বা করানো হয়, জোর করে কাউকে কোনো কিছু করানো হলে মেক দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, রাইট? লেট, লেট কখন? কাউকে কোনো কিছুর অনুমতি দেওয়া বা যেতে দেওয়া, ওকে যেতে দাও, অনুমতি দেওয়া বা আপনি অনুমতি দিচ্ছেন, এগুলোর ক্ষেত্রে আপনি লেট ইউজ করবেন। হ্যাভ ইউজ করবেন অন্যকে দিয়ে কাজ করানো, কিন্তু নিজে না করা। এটা হচ্ছে টাকা দিয়ে কাজ করা, কি দিয়ে? টাকা দিয়ে আপনি কাজ করাই নিচ্ছেন কাউকে, তখন আপনি হ্যাভটা ইউজ করবেন, ঠিক আছে। আর গেট, এটা হচ্ছে কারো কাছে আপনি রিকোয়েস্ট করে, মানে প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভাই প্লিজ, এরকম করি না আমরা, প্লিজ ভাই, কাউকে অনুমতি করে রাজি করানো অথবা ব্যবস্থা করা। যখন আপনি কাউকে রাজি করানো কথাটা বাংলায় লিখে থাকবে তখন আপনাকে গেট ইউজ করতে হবে, যখন সাহায্য করা ইংলিশটা লিখে থাকবে তখন হেল্প ইউজ করতে হবে। তবে এটার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আলাদা করে আপনাদেরকেও শেখানো হবে, কারণ এখন শেখাতে গেলে অনেক স্টুডেন্টের বিরক্ত একটা বোধ আসবে এবং সে ক্লাস ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, প্রযোজক কিয়া, হ্যাঁ না, পজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস আছে। আমরা করতে করতে মাঝে মাঝে দেখবো যে আমাদের মানে মূল যে প্যাসিভ ভয়েস সেটা দিয়ে আমি প্যাসিভ ভয়েস করতে পারছি না, এর কারণে আমাকে পজিটিভ ভার্ব করতে হয়, বুঝতে পেরেছেন? একটা শুধুমাত্র এখানে পজিটিভ ভার্ব আসছে, সেটাতে আমরা পজিটিভ ভার্বের ক্লাসটা নিলে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। একদম পজিটিভ ভার্ব শেখাবো। প্রথমে পজিটিভ ভার্ব কি, পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, পজিটিভ ভার্বের প্যাসিভ ফর্ম দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, দুইটা এক ক্লাসে, সবগুলো এক ক্লাসে আর কি। এবার আসেন এখান থেকে দেখেন, এখানে কোনো পজিটিভ ভার্ব নাই, অনুমতি দেওয়া এই সেই কোনো কিছু নাই, ঝামেলা নাই। এখান থেকে আপনি প্যাসিভ ভয়েস করবেন। দেখেন, তারা চাকরি, শিক্ষা এবং উন্নত জীবন যাপন খোঁজে। এখানে লক্ষ্য করেন তো সাবজেক্ট কোনটা, তারা, ভার্ব কোনটা, খোঁজে। ইজি না বলেন তো? ইজি তো। এখানে নিচের টাতে লক্ষ্য করেন, চাকরি, শিক্ষা এবং উন্নত জীবন যাপন তাদের দ্বারা খোঁজা হয়। এই যে দেখেন হয় আছে, হয় থাকলে কি বলেছিলাম, এম, ইজ অথবা আর। আর হয়েছিল কথাটা লিখে থাকলে আমরা কি লিখবো, হয়েছিল কথাটা লিখে থাকলে আমরা ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার দিয়ে দেবো, তাই না? কারণ এটা প্যাসিভ ভয়েস। তো এখন আমরা ধরেন এই সেন্টেন্সটা এখন আমরা লিখবো। দেখেন এগুলো অনুবাদের ক্লাস না, এগুলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস। অনেকেই ভাবে যে এটা মনে হয় অনুবাদের ক্লাস, না রে ভাই, এটা অনুবাদের ক্লাস না। আমি আপনাদেরকে যদি একদম বাস্তবিক কথা বলি, এটা অনুবাদের ক্লাস না, এগুলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস। আপনাদেরকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস কিছু কিছু পার্সন আছে যারা স্ট্রাকচার শেখায় বলে যে এগুলা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, আর আপনারা বিশ্বাস করেন ও ও তাই তো তাই তো তাই তো। একদম ভুল সিদ্ধান্ত, কারণ ওইভাবে আপনি 1 বছর কেন, আমি আপনাকে 2 বছরের গ্যারান্টি দিলাম আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন না। আমি 2 বছর আপনাকে বলি আপনি ওইভাবে শিখেন, স্ট্রাকচার দিয়ে শিখতে পারবেন না, কিন্তু এইভাবে আপনি শিখে 2 বছর না, আপনি 5 দিন 6 দিনের পরেই আপনি দেখবেন ইংরেজি রাইটিং শিখতে পারছেন। দেখেন এটা সাবজেক্ট,
এটা ভার্ব, তাহলে আমাকে সাবজেক্ট আর ভার্ব শুধুমাত্র পাশাপাশি বসানো লাগবে। যেহেতু শুরুতেই সাবজেক্ট আছে সেহেতু আমরা শুরুতে লিখলাম দে, তারপরে কি ভার্ব আছে, তাহলে ভার্ব লিখে ফেলেন। আমাদের স্ট্রাকচার ওই একটাই, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আপনি সাবজেক্ট লিখলে আপনাকে ভার্বটা লিখতে হবে। এখন ভার্ব লিখে ফেলেন। খোঁজে, খোঁজে ইংলিশ কি? এটা মানে এটা কন্টিনিউয়াস টেন্স না বলেন তো? খুঁজতেছে, খুঁজতেছে। একটা সেন্টেন্স থাকলে কি হয়? একটা একার থাকলে কি হয়? এই যে একটা একার, তার মানে কি খুঁজে, খুঁজে কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কি? খোঁজে। তাহলে দে আর, তারপরে কি খোঁজে ইংলিশ কি? ফাইন্ডিং। কন্টিনিউয়াস টেন্সে লিখলাম এটা আমি, হ্যাঁ। দে আর ফাইন্ডিং, দে আর ফাইন্ডিং মানে তারা খোঁজে। এই যে দেখেন দে লিখলাম আর এই যে আর ফাইন্ডিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? এই যে ভার্বের সাথে একটা একার আছে। কয়টা একার? একটা একার থাকলে কি হয়? কন্টিনিউয়াস টেন্স। তার মানে যে দেখেন দে আর ফাইন্ডিং একটা আছে, সো ফাইন্ডিং। তার মানে আমার সাবজেক্ট লেখা হয়ে গেছে, আমার ভার্ব লেখা হয়ে গেছে। এখন বাকি আছে কি? চাকরি, শিক্ষা এবং উন্নত জীবনমান, এতটুকুই তো বাকি আছে। তাহলে আগে লিখেন চাকরি। চাকরির ইংলিশ কি? জবস। জব, এই তো একটা জিনিস মাথায় রাখবেন, জবস এর সাথে জবস এস দিয়ে দিবেন। তারপরে কি আছে? শিক্ষা। শিক্ষার ইংলিশ কি? এডুকেশন। এখানে কমা দেন। এখন আপনি বলতে পারেন আমরা এখানে কমা দিলেন কেন? ও আচ্ছা, এইখানে একটা জিনিস ভুল দিচ্ছি, জবস এটা ক্যাপিটাল লেটারে লিখে ফেলছিলাম। হ্যাঁ, আবার একটু মুছে দিই, আবার একটু মুছে দিই। প্রথমে কি আছে? চাকরি। তাহলে চাকরির জন্য লিখেন জবস, জবস। এই যে শিক্ষা, শিক্ষার জন্য কি লিখবেন? এডুকেশন। তারপরে কি লিখবেন? এবং, এবং এর জন্য এন্ড। তারপরে কি লিখবেন? উন্নত জীবনযাপন। তাহলে উন্নত জীবনযাপন ইংলিশ কি? বেটার লাইফ। বেটার লাইফ দিয়ে দেন। আমি আপনাকে সহজটা শেখাচ্ছি, বেটার লাইফ। বা আপনি লিখতে পারেন স্ট্যান্ডার্ড অফ লিভিং। কি লিখতে পারেন? স্ট্যান্ডার্ড অফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের লেখালেখি, বুঝতে পেরেছেন? অ্যাডভান্স লেভেলের ইংলিশ রাইটিং গুলোকে এইভাবে লিখতে হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিং। ঠিক আছে? অথবা আপনি যে বেটার লাইফ, এটা সত্য একদম, আর এটার বদলে আপনি স্ট্যান্ডার্ড অফ লিভিং এটাও লিখতে পারেন। এই হয়ে গেল আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং। দেখেন কি লিখছি, তারা এটার পরে এটা লিখছি, তাই না? বলেন কি বলেন? সাবজেক্টের পরে ভার্ব লিখছি। আর কোন স্ট্রাকচারকে ফলো করছি? ফলো করিনি। এখন আসেন এখানে আমরা লক্ষ্য করি, এখানে কি আছে? প্রথমে চাকরি, শিক্ষা এবং উন্নত জীবনমান তাদের দ্বারা খোঁজা হচ্ছে। এখন লক্ষ্য করেন এখানে আপনাকে অবজেক্ট কোনটা ছিল? অবজেক্ট হচ্ছে চাকরি, একটা শিক্ষা, একটা এবং উন্নত জীবনমান, এগুলো আমাদের অবজেক্ট ছিল, তাই না? বলেন। ধরেন আমি প্যাসিভ ভয়েস ধরতেছি না, কিন্তু মূলত এটা এটা শুরুতে আছে। তাহলে এটা লিখেন চাকরির ইংলিশ কি? জবস, জবস। শিক্ষা ইংলিশ কি? এডুকেশন। এবং ইংলিশ কি? এন্ড। উন্নত জীবনযাপন ইংলিশ কি? বেটার লাইফ। বেটার লাইফটা দিই, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং এটা দিলে একটু বড় হয়ে যায়, অনেক স্টুডেন্ট পারে না। তো বেটার লাইফ দিলে অনেক স্টুডেন্ট বুঝে, ও ঠিক আছে, তো এইটা সহজ নিয়ম। তাহলে বেটার লাইফ মানে উন্নত জীবনযাপন। হ্যাঁ, উন্নত জীবনযাপন, বেটার লাইফ মানে উন্নত জীবনযাপন। এবার দেখেন এইটা হচ্ছে আমার অবজেক্ট, আমি অবজেক্ট আগে বসাইলাম। এখন অবজেক্টের পরে কি বসাতে হবে? কারণ এটা প্যাসিভ ভয়েসে করছি। অবজেক্টের পরে কি বসাতে হবে? এই যে হয়ের জন্য কি বসাতে হবে? এম ইজ আর। এখন এখানে কোনটা বসাবো আপনারাই বলেন, এখানে কোনটা বসাবো আপনারা বলেন। এখানে আমি কোনটা বসাবো এটা আপনারা বলবেন। ওকে, আমার ফোনটা অফ হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে আমি আরেকটা ফোন নিচ্ছি, সমস্যা নাই। এম ইজ আর এর জন্য এখানে কি হবে? জবস, এডুকেশন এন্ড বেটার লাইফ। তিনটা জিনিস আছে দেখেন, একটা হচ্ছে জবস, একটা হচ্ছে এডুকেশন, একটা কি? বেটার লাইফ। তিনটা জিনিস আছে। তাহলে আমি এখানে কি বসাবো? আর বসাবো। কি বসাবো? আর বসাবো। বুঝতে পেরেছেন? আর বসাইলাম। এখন এটা অবজেক্ট ছিল, অবজেক্টের পরে এখন ভার্ব বসাচ্ছি, এতটুকুই শুধুমাত্র পার্থক্য। আর হয়ের জন্য আর কি হয়? খোঁজা হয়। প্যাসিভ ভয়েস না বলেন তো? নিচেরটা কি প্যাসিভ ভয়েস না? তাহলে প্যাসিভ ভয়েসের ভার্ব কি হবে? ভার্বে 3 নাম্বার ফর্ম হবে। তাহলে মানে ওর পাশে কি হবে? 3 নাম্বার ফর্ম, আর ফাউন্ড। 3 নাম্বার ফর্ম ফাউন্ড। ফাইন্ডের 3 নাম্বার ফর্ম হচ্ছে ফাউন্ড। ঠিক আছে, খোঁজা হয়। এখন আপনি বলতে পারেন যে এইখানে তো আপনি কন্টিনিউয়াস টেন্সে লিখেছেন আর ফাইন্ডিং, তাহলে আর বিং ফাউন্ড হওয়ার কথা। ভাই আমি ওইটা দেখতেছি না, আমি এইখানে দেখতেছি। ঠিক আছে, এইখানে দেখে করতেছি। ওইটা দেখলে আর বিং ফাউন্ড হয় গ্রামাটিক্যালি, কিন্তু আমি এইটা দেখে করতেছি।
এখন দেখেন তাদের দ্বারা, কাদের দ্বারা? তাদের দ্বারা। তাহলে দ্বারা ইংলিশটা আগে লিখতে হয়, বাই, বাই ইংলিশ এই যে বাই, তাদের দ্বারা, দেম। কিন্তু আধুনিক ইংলিশে এই বাই দেমটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আধুনিক ইংলিশে এই যে বাই দেম আছে না, এগুলো বাদ দিয়ে দেওয়া হয়। আমাদের দেশে এখনো অনেক জায়গায় কোশ্চিন করতেছে, কিন্তু তারপরেও আমরা এবার দেখতে পেরেছি 49তম বিসিএস এ ভয়েস থেকে কোনো রকমের কোশ্চিন হয়নি। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন এটা শিক্ষা কেন, সো দ্যাট হয়নি, এটা আপনি বলতে পারেন ভাই, এটা আপনার মতামত। বাট আমার মতামত হচ্ছে আস্তে আস্তে আধুনিকতায় আসছে ফিরে, এই জন্য থামতেছে যে আপনারা সঠিকটা আগে শিখেন, দেন তারপরে কোশ্চিন গুলো দিবে। যেমন এখানে বাই দেম নাও থাকতে পারে, এগুলো আধুনিক ইংলিশের সাথে দেয় না, বাই দেম। হ্যাঁ, এইখানে দেখে যদি আপনি বসাতে চাইতেন তাহলে এইখানে আমাকে কি করতে হতো, আর বিং ফাউন্ডিং, ওইটা আমাদের গত একটা ক্লাসে শেখানো হয়েছে, যে গত একটা ক্লাসে বেসিকটা দেখানো হয়েছে, বেসিক কিভাবে আমরা ভয়েসটা লিখতে পারি সেটাতে দেখানো হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন আমরা বেসিকটা না, এখন আমরা লাইন বাই লাইন দেখে দেখে লিখবো কি করে এইটা। আর বেসিকটা আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি যে যদি এরকম থাকে যে আর এরপরে ভার্বের সাথে আইএনজি আছে, মানে কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমরা কি লিখবো, আর বি ফাউন্ড, এটা লিখতাম, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম এইভাবে লিখতাম। কিন্তু আমরা এখন বেসিক শিখতেছি না, বেসিকটা তো গতকাল ক্লাসে দেখানো হয়েছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে যুক্ত করা আছে, আজকে যেহেতু ফ্রি চলতেছে ক্লাস। এখানে আসেন, গ্রামীণ পরিবারগুলো তাদের তরুণ সদস্যদের কর্মসংস্থানের জন্য শহরে পাঠায়। এখন অনেকেই বলে, ও ভাই এটি তাদের তরুণ সদস্যদেরকে শহরে পাঠায়, তাহলে এটা প্যাসিভ ভয়েস, কারণ ওরা একা একা যায় না, গ্রামীণ পরিবারগুলো তাদেরকে পাঠায়। ভুয়া, পুরো বুঝতে পেরেছেন? এই যে আপনাকে আমি বলতেছি যে আপনি পাঠায় কথাটা লিখতেছেন বা পাঠায় কথাটা দেখতেছেন, পুরোই সম্পূর্ণ ভুয়া একটা সিস্টেম। আমাদের দেশে এটা শেখানো হয়, যদি নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করানো হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস, সেটা পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন? সেটা পজিটিভ ভার্ব, কারো দ্বারা কোনো একটা কাজ সম্পন্ন হয়েছে সেটা প্যাসিভ ভয়েস, নট সেটা অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখেন গ্রামীণ পরিবারগুলো, এটা আমার সাবজেক্ট, আর পাঠাই এটাই আমার ভার্ব। সো আমি এইভাবে ধরলে এইভাবেই পাঠাই আমার ভার্ব। এইটা কখনো প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে আপনি প্যাসিভ ভয়েস লিখতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু এইখানে দেখেন হয় আছে, হচ্ছে আছে, হচ্ছে, তারপরে কি হয়েছে, এই কথাগুলো থাকলে আপনি বুঝে নেবেন প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছেন? এখন এই কথা কি এখানে আছে? নাই। তার মানে এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখন আপনি সেন্টেন্সের শুরুতেই যেহেতু সাবজেক্ট আছে, আপনি শুরুতেই যদি সাবজেক্টে লিখেন তাহলে ভার্বটা লিখতে হবে। তাহলে শুরুতেই আমি সাবজেক্ট আছে, সাবজেক্টে লিখি গ্রামীণ পরিবারগুলো, মানে রুরাল ফ্যামিলিজ, রুরাল ফ্যামিলিজ বা ভিলেজ ফ্যামিলি অফ ভিলেজ, এইভাবেও দিতে পারি। এখন আমরা এইভাবে দিচ্ছি আর কি। এখন এই যে রুরাল ফ্যামিলিজ মানে পরিবারগুলো, গ্রামীণ ইংলিশ কি রুরাল, পরিবারগুলো ইংলিশ কি ফ্যামিলিজ। বুঝতে পেরেছেন? গ্রুপগুলো। এখন কি সাবজেক্ট লিখে ফেলছেন, এটা আমার সাবজেক্ট, তাহলে আমাকে এখন ভার্ব লিখতে হবে, কারণ এই যে সাবজেক্ট লিখে ফেলছেন তাহলে ভার্ব লিখতেই হবে, উপায় নাই। তাহলে পাঠাই, পাঠাই ইংলিশ কি সেন্ড, সেন্ড মানে হচ্ছে পাঠাই, গ্রামীণ পরিবারগুলো সমাজে পাঠাই। ঠিক আছে? আচ্ছা, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করেছেন তারা দেখেন রুরাল ফ্যামিলিজ, অনেকগুলো ফ্যামিলি না, অনেকগুলো ফ্যামিলি থাকার কারণে সেন্ড লিখেছে, এর সাথে এস দেয়নি, মানে এটা দেখালাম এমনি শর্ট করে। ঠিক আছে? সেন্ড কোথায় পাঠাই? শহরে পাঠাই। এখন আপনি চিন্তা করেন, আপনার যদি মনে হয় যে ভাইয়া গ্রামীণ পরিবারগুলো এটা আমার সাবজেক্ট, আমি এটা আগে লিখলাম, পাঠাই এটা লিখলাম, তারপরে এখান থেকে লিখলাম, হবে না? এটা না লিখে এখান থেকে লিখলাম, হবে না? মানে এদিক থেকে না যায় এদিক থেকে লিখলাম, হবে না? হবে। আমি তো স্ট্রাকচার আপনাকে একটাই বলে দিয়েছি যে সাবজেক্ট প্লাস ভার্ব, এটাকে এই মাত্রাটাকে ঠিক রাখেন, এই সূত্রটাকে ঠিক রাখেন, আর কোনোটাকে ঠিক রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো বাক্যেই নাই। আপনি নিউজ পেপার গুলোতে পড়ে দেখেন, কোনো কিছুতেই নাই। আসেন, রুরাল ফ্যামিলি সেন্ড মানে পাঠায়, কি পাঠায়? তাদের তরুণ সদস্যদের। তাহলে সেন্ড দেয়ার, সেন্ড দেয়ার ইয়ং, ইয়ং ইংলিশ হচ্ছে তরুণ, ইংলিশ হচ্ছে ইয়ং। তারপরে কি সদস্য, মেম্বার। আচ্ছা আমি একটু বলে দিই, আপনি হয়তো অনেকেই বলবে ভাইয়া মেম্বার লিখলেন কেন, পিপল লিখলে কি হতো? ভাই এখানে সদস্যের ইংরেজিটা আমি লিখেছি, যেটা আছে সেটা লিখতেছি, আপনি পিপলও লিখতে পারেন। হ্যাঁ, ইয়ং পিপল, ইয়ং ম্যান, অথবা ইউথ লিখতে পারেন। ইউথ, ম্যান ট্যান কোনো লেখার দরকার নেই, পুরোটার বদলে একটা ইউথ, ইউথস এটা লিখতে পারেন, ইউথস। ঠিক আছে? এটাও লিখতে পারেন। এগুলো আমরা শেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে। তাহলে ইয়ং মেম্বার কি বলছে? এবার দেখেন কর্মসংস্থানের জন্য। এখন আপনি চিন্তা করতেছেন এইটা তো কর্মসংস্থানের জন্য আগে লেখা আছে, এই যে এটা লেখা আছে কর্মসংস্থানের জন্য, তাহলে এটা আগে লিখে ফেলতে হবে ফর
এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, ফর এমপ্লয়মেন্ট। দেখেন এটা আমি আগে লিখে ফেললাম। তারপরে কি আছে? শহরে। তাহলে কোথায় পাঠায়? শহরে। তাহলে এখানে আমি জাস্ট হচ্ছে এখানে টু দিয়ে দিলাম, এই যে সেন্ডের সাথে টু থাকে এই টুটা এখানে এনে দিলাম। টু কোথায়? আরবান এরিয়াস। এখন আপনি বলতে পারেন একটু আগে তো আপনি সিটিস লিখলেন, এখন আরবান লিখলেন কেন? সবগুলা শিখবেন না? আরবান এরিয়াস মানে শহর এরিয়াগুলোতে। দেখেন আপনাকে যদি আমি বলতাম ভাই রুরাল ফ্যামিলি সেন্ড এতটুকু এখানে রাখলাম, লেখার পরে যে শহরে সেন্ড টু আরবান এরিয়াস এটা লিখলাম, সেন্ডের পরে কি লিখলাম? টু আরবান এরিয়াস দেয়ার ইয়ং মেম্বার্স ফর এমপ্লয়মেন্ট, লিখতে পারতাম না? এটা লিখলে হইতো না? লিখলেও হইতো। আবার দেখেন রুরাল ফ্যামিলি সেন্ড ফর এমপ্লয়মেন্ট মানে পাঠায় কিসের জন্য? কর্মসংস্থানের জন্য। কাদেরকে পাঠায়? দেয়ার ইয়ং মেম্বারদেরকে পাঠায়। তারপরে কি? টু কি বলছে? আরবান এরিয়াস। হচ্ছে না? হচ্ছে, সেন্টেন্স হচ্ছে। খালি এই দুইটা যদি পাশাপাশি আমরা রাখতে পারি, মানে সাবজেক্ট আর ভার্ব যদি আমরা পাশাপাশি রাখতে পারি তাহলেই হচ্ছে, রাইট? তার মানে আমাদের সমস্যাটা কোন জায়গায়? স্ট্রাকচার, 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 স্ট্রাকচার বলে কোনো কিছু নাই। আপনি যত বেশি স্ট্রাকচারে যাবেন তত বেশি ধরা খাবেন। আর আমরা স্ট্রাকচার বেস যত বেশি পড়তেছি তত বেশি স্ট্রাকচার। আমি একটা তো দেখিয়ে দিলাম যে আপনি এইটার এটা পাশাপাশি লিখেন না, তাহলে তো আপনার রাইটিং লেখা শেষ। তাহলে স্ট্রাকচার শিখবেন কতদিন আর শিখবেন ভাই? এখন একটু থামান, স্ট্রাকচার এখন একটু থামাতে হবে। আসেন এখানে দেখেন তরুণ সদস্যদের কর্মসংস্থানের জন্য গ্রামীণ পরিবারগুলোর দ্বারা শহরে পাঠানো হচ্ছে। এইখান থেকেই আমরা প্যাসিভ ভয়েস করে ফেলতে পারি। এই যে দেখেন তরুণ সদস্যদের কে র এইটা যখন যুক্ত করে দিচ্ছি তখন এগুলাই প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। এখানে কি? গ্রামীণ পরিবারগুলো, এটা আমার সাবজেক্ট ছিল, এটা পিছনে দেখেন গ্রামীণ পরিবারগুলোর দ্বারা, দ্বারার সাথে পরিবার এটা সংযুক্ত হয়েছে, ওটা পিছনে চলে গেছে। আর এখানে কি? তরুণ সদস্যদের। তাহলে আমাদেরকে এটা এখন আমাদেরকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ধরে নিতে হবে। এটা আমাকে কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ধরে নিতে হবে, তরুণ সদস্যদের। তাহলে আমি কি লিখতে পারি? ইয়ং সদস্য, ইংলিশটাই মেম্বার, ঠিক আছে? তার মানে এটা এখন আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আর কি? পাঠানো হয়, হয় এর জন্য আমরা কি লিখতে পারি? ইয়ং মেম্বার্স, এস দিয়ে দিলাম এখানে, অনেকজন। আচ্ছা এখানেও এস হবে, এখানেও এস হবে, এই যে মেম্বার্স, ও এখানে এস দিয়েছি। আচ্ছা আর হবে, এই যে হয় এর জন্য কি হইলো? আর হইলো। পাঠানো হয়। এখন এরপরে কি? আর এরপরে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম না? প্যাসিভ ভয়েসের ভার্ব কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। প্যাসিভ ভয়েসের ভার্ব কি হয়? ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে সেন্ড, সেন্ড, এটা সেন্ড, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম সেন্ড, সেন্ড। এখন এতটুকু আমার কাজ শেষ। এখন ঘটনা হচ্ছে দেখেন এখন বাকি আছে কি কি? তরুণ সদস্যদের লেখা হয়ে গেছে, পাঠানো হয় লিখানো হয়ে গেছে, কর্মসংস্থানের জন্য বাকি আছে, গ্রামীণ পরিবারগুলো বাকি আছে, দ্বারা বাকি আছে, শহরে বাকি আছে। এখন দেখেন আমরা এইটা দিয়ে এখন পিছন থেকে শুরু করি, শহরে। তাহলে শহরে ইংলিশটা লিখে ফেলেন। শহরে কি? সেন্ড টু আরবান এরিয়াস, সেন্ড টু আরবান এরিয়াস। দেখেন হয়ে গেছে কাজ। এরপরে কি? এখানে দেখেন দ্বারা, এই কথা আমি বলছি দেখেন, এখন যেটা পিছন দিক থেকে শুরু করলে হবে কি? এখান থেকে দেখেন দ্বারা, দ্বারা কথাটা আমরা দিয়ে দিই। দ্বারা কথাটা কি? বাই। কাদের দ্বারা? পরিবারগুলোর দ্বারা। তাইলে বাই রুরাল ফ্যামিলিজ, এই যে গ্রামীণ পরিবারগুলো। তাহলে রুরাল ফ্যামিলিজ, এই যে দেখেন ফ্যামিলিজ, রুরাল ফ্যামিলিজ, দেখতে পেরেছেন? আর কি? রুরাল ফ্যামিলিজ। এখানে দেখেন বাকি আছে কি? কর্মসংস্থানের জন্য, ফর এমপ্লয়মেন্ট। এখন দেখেন পিছন দিক থেকেও করে হয়, সেটাই আমি আপনাকে দেখালাম যে এবার পিছন দিক থেকে গেলাম, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাইলাম, তারপরে পিছন দিক থেকে গেলাম। আগেরটা দেখাচ্ছিলাম কি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসে সামনের দিক থেকে গেলাম। এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া এইটা সামনের দিক থেকে গেলা হয় না? হয়। এই যে আমরা বললাম সেন্ড, সেন্ডের পরে কি? কর্মসংস্থানের জন্য, তাহলে ফর এমপ্লয়মেন্ট, গ্রামীণ পরিবারগুলোর দ্বারা, তাহলে বাই রুরাল এরিয়াস, কোথায়? শহরে, টু আরবান এরিয়াস, শেষে যায় টু আরবান এরিয়াস দিয়ে দেন, হয়ে যাবে। এটা শুরুর দিক থেকে হবে, শেষের দিক থেকে হবে, কিন্তু কথা হচ্ছে এই সাবজেক্ট আর এই ভার্ব এটাকে পাশাপাশি বসাতে হবে, এটাকে পাশাপাশি বসাতে হবে, তাহলে এই কাজটা শেষ। লাইক দ্যাট। আমরা যদি পরের সেন্টেন্সটা যাই, দেখেন অনেক শ্রমিক বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করে। নিচেরটা কি বলছে? বিদেশে যাওয়া অনেক শ্রমিকদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
এখন আপনি যদি এই সেন্টেন্সটা লেখার পরে এটাকে প্যাসিভ করেন তাহলে সম্পূর্ণ ভুল সিস্টেমে প্যাসিভ করবেন যদি আপনার গ্রামার সিস্টেমে করতে যান, কিন্তু আপনি যদি অরিজিনাল সিস্টেমে করতে যান তাহলে আপনি সঠিক করবেন, কারণ এই সিস্টেমগুলো আপনাকে আপনার বইয়ে লিখে দেওয়া নাই, এই জন্য সমস্যাটা তৈরি হচ্ছে। তো দেখেন আমরা দেখে দেখেই করব, সমস্যা নাই, আমরা দেখে দেখেই প্যাসিভ ভয়েসে লিখবো। আর প্যাসিভ ভয়েসে যদি আপনি ফোকাস রাইটিং লিখেন বা আর্গুমেন্ট রাইটিং লিখেন বা একটা কিছু লিখেন আপনি ভালো মার্কস পাবেন, এটা বিশ্বাস রাখেন। আপনি যদি ফোকাস রাইটিং এ লিখেন তাহলে আপনি ভালো মার্কস পাবেন। আমি জানি যে আমার এই ক্লাসগুলো অনেক বেশি হার্ড লাগে অনেকের কাছে, অনেকের কাছে অনেক বেশি সহজ লাগে, কিন্তু যারা মনে করেন মাঝখান থেকে ক্লাস করে তারা মনে করেন ও বাবা অনেক হার্ড। আমার ক্লাস সব থেকে সহজ। আপনি বাংলাদেশের যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস দেখেন এবং আমার ক্লাস দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ করে কতটা ইজি করে বোঝাচ্ছি। আচ্ছা এবার আসেন, এখানে দেখেন অনেক শ্রমিক, সাবজেক্ট, ভার্ব কোনটা, এই যে উপার্জন করে, এইটা আমার ভার্ব। এখন দেখেন আমি আপনাকে মাত্র একটা স্ট্রাকচার শেখাইছি, সেটা কি সাবজেক্ট প্লাস ভার্ব। আর আমার স্টুডেন্টদের কিছু সমস্যা ছিল তাই না, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে কিছু কিছু সেন্টেন্স লিখতে পারছি না, সবগুলোই সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হয়, কিন্তু লিখতে না পারার কারণ হচ্ছে কয়টা সমস্যা ছিল, চারটা সেন্টেন্সের সমস্যা ছিল তাই না। এই যে পুরো একটা 35টা কোর্স শেষ করলাম, ক্লাস শেষ করলাম, তার মধ্যে কয়টা সমস্যা বাকি ছিল, চারটা সমস্যা বাকি ছিল। কি তার মধ্যে এই যে গিয়ে কথাটা মাঝখানে লিখে থাকলে, মানে করে, গিয়ে, খেয়ে, মানে খাওয়া দাওয়া করে আর কি, খেয়ে, ঘুমিয়ে, কি ঘুমিয়ে, এই কথাগুলো লেখার জন্য আমার একটা সমস্যা তৈরি হচ্ছে যে এগুলো থাকলে কি হবে ভাই। এগুলো থাকলে আমি বলেছি যে আপনি ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু করেন, রাইট, ভার্ব প্লাস আইএনজি দিয়ে দেন, মানে এটা আমি জাস্ট আপনাকে বলতেছি। কিন্তু আমাকে যদি বলতো করলে, খেলে, ঘুমালে, তাহলে আমি কি দিয়ে করতাম, টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। দেখেন এই যে ল আছে ল এর জন্য টু, এই যে ল আছে ল এর জন্য টু, এই যে ল আছে ল এর জন্য টু, এটাও সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে হবে। আমার স্টুডেন্টের 35টা ক্লাসের মাধ্যমে যাদেরকে আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়েছি, যারা ব্যাংকে পরীক্ষা দিয়েছে, এনএসআই পরীক্ষা দিয়েছে, বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, তারা সবাই জাস্ট যে প্রবলেমটাতে ফেস করে চারটা সেন্টেন্সের প্রবলেম ফেস করে, তার মধ্যে একটা এখানে চলে আসছে। তো এটা দেখেন, এটা আমি করাইছি যারা আমার পেইড ব্যাচের প্রথম ক্লাসটা আমার এটা ছিল। এই যে টু, খেলে, ঘুমালে, এই যে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, এটা বসাতে হবে। এতটুকু মনে রাখতে পারবেন কিনা এখন দেখেন, তাহলে আমি লেখা শুরু করে দিব। এতটুকু মনে রাখতে পারলে আমি এখন লেখা শুরু করে দিব। হ্যাঁ এখন আসেন, এইটা থাকলে কি হবে, যে করে, গিয়ে, খেয়ে, ঘুমিয়ে, এই যে অন্তস্থি অ, এই যে একার আছে, এই যে এখানে দেখেন গিয়ে, করে, খেয়ে, খেয়ে, ঘুমিয়ে, এই সেন্টেন্স গুলো থাকলে ভার্বের সাথে আইএনজি। আর এই সেন্টেন্স গুলো থাকলে যে ল ল ল, এগুলো থাকলে কি ভার্বের, কারণ এখানে দুইটা ভার্ব, এখানে কয়টা ভার্ব, দুইটা ভার্ব, এটা একটা ভার্ব, এই যে উপার্জন করে, এইটা আরেকটা ভার্ব, তাই না বলেন, দুইটা ভার্ব না। তাহলে এই বাংলা বাক্যের মাঝের যে ভার্বটা আছে ওই ভার্বটাকে আমরা ওই পাশে হটাই দিব, পিছনে দিয়ে দেবো, আর শেষের যে ভার্বটা আছে সেটা সামনে নিয়ে আসবো। তো দেখেন এখন আমার সাবজেক্ট এইটা আর ভার্ব হচ্ছে এইটা, এটাও ভার্ব, কিন্তু এই যে এটার জন্য আমরা কি বসাবো, ভার্বের সাথে আইএনজি। এখন আসেন অনেক শ্রমিক, তাহলে আমরা কি লিখতে পারি, many workers, workers মানে অনেক শ্রমিক, এই আমার সাবজেক্ট লেখা হয়ে গেল। ভার্ব কি, উপার্জন করে, তাহলে উপার্জন ইংলিশ কি, কি উপার্জন করে, আচ্ছা আর্ন, আর্ন কি উপার্জন করে, বৈদেশিক মুদ্রা, তাহলে বৈদেশিক ইংলিশ কি, ফরেন, বৈদেশিক ইংলিশ কি, ফরেন, ফরেন বানানে ফরেন। আর মুদ্রা ইংলিশ কি, মানে মুদ্রা ইংলিশ বৈদেশিক মুদ্রা বলছে তো, ফরেন কারেন্সি আর কি, ফরেন কারেন্সি, ফরেন কারেন্সি, বুঝা গেছে। তাহলে বৈদেশিক ইংলিশ কি, ফরেন কারেন্সি। এখন দেখেন এখানে কি আছে, বিদেশে গিয়ে, এখানে গিয়ে কথার জন্য আমরা কি করব, এই গিয়ে, গিয়ের ইংলিশ কি, যাওয়া ইংলিশ কি, গো না, এটাকে কি করব, আইএনজি করে দিব, গোয়িং, এটাকে কি করব, আইএনজি করে দিব। তাহলে এখানে দেখেন গোয়িং abroad, going abroad, এটা লক্ষ্য করেন, many workers earn foreign currency going abroad। এখন একটা কথা বলি, যারা মনে করেন ইংরেজি গ্রামার দিয়ে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখে শিখাচ্ছে, তারা এই সেন্টেন্সটা একটা জায়গায় দেখেছে, সেইখানে লেখা ছিল কি, এইটা আমি একটু আপনাকে দেখাই। সেখানে লেখা ছিল যে many worker, many workers go abroad, go abroad to earn
মানি। এখন তারা এটা মুখস্থ করে নিয়েছে, মুখস্থ করে আপনাদেরকে যখন দেখাচ্ছে, তখন আমি যখন এইটা লিখতেছি তখন তারা বলতেছে এইটা ঠিক ভাই, এইটাও ঠিক, এইটা নরমাল ঠিক, আর এটা অ্যাডভান্স ঠিক। বুঝতে পেরেছেন? এটাও ঠিক, এটাও ঠিক। আমি এইটাই আপনাকে দেখাই দিতে পারতাম, কিন্তু আমি আমার একটা গতানুগতিক স্টাইলে চলি, যেটার মাধ্যমে আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন। লাইক দ্যাট, এই সেন্টেন্স গুলো, এই যে এই সেন্টেন্স গুলো আমি আরেকভাবে লেখা শিখাইছি আমার স্টুডেন্টদেরকে, যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, প্রথম ক্লাস রেকর্ডেড আছে, ওইখান থেকে দেখেছেন যে যদি কোনো সেন্টেন্সের মাঝে এরকম একটা ভার্ব দেওয়া থাকে, শেষে যদি এরকম একটা ভার্ব দেওয়া থাকে, তাহলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আমরা লিখে ফেলি আগে গিয়ে, গোয়িং অ্যাব্রোড, গোয়িং অ্যাব্রোড, এই কথাটা আগে আমরা লিখে ফেলি। এই যে বিদেশে গিয়ে, এই কথাটা আগে লিখে ফেলি। লিখে ফেলার পরে অনেক শ্রমিক, এই যে সাবজেক্ট, তাহলে মেনি ওয়ার্কার্স, মেনি ওয়ার্কার্স আর্ন মানি দিলেও হয়, বাট এখানে বৈদেশিক মুদ্রা বলেছে, এর জন্য আমরা ফরেন কারেন্সি, ঠিক আছে, ফরেন কারেন্সি ইউজ করব। ফরেন কারেন্সি, থামেন এটা, থামেন এটা আমার ভুল হচ্ছে তো একটা জিনিসে বারবার, এই জন্য ফরেন কারেন্সি, এই একটু ভুল হয় এটা মাঝে মাঝে, ফরেন কারেন্সি। ওকে, সো দেখেন এইভাবে আমরা আপনাকে লেখা শিখাইছি, ওই একই জিনিস, মেনি ওয়ার্কার্স আর মানি ফরেন, আর ফরেন কারেন্সি গোয়িং অ্যাব্রড, এটাকে লাস্টে লিখেছিলাম, এখন এটাকে শুরুতে লিখেছি। কথা হচ্ছে কথা একই, শুধু যারা আপনাকে স্ট্রাকচার বেস শেখাচ্ছে, সেই জিনিস আপনি শিখতে গেলে মাথা মোটা গোলমোল পেকে যাবে, পরীক্ষার হলে ভুলে যাবেন। তো পরীক্ষার হলে ভুলে যাবেন এমন কাজ থেকে আমি আপনাকে দূরে থাকতে বলি সবসময়। তো ধরেন এটা আমরা লিখে ফেলছি, দাদা এখন নিচেরটাতে আসেন। বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে কি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এই যে হয় আছে, হচ্ছে আছে, হবে আছে, হয়েছে আছে, হয়েছিল আছে, এই কথাগুলো যখন লিখে দেবে তখন প্যাসিভ ভয়েস, তাই না বলেন? তাহলে আমাকে এটা এখন প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কিন্তু আমাদের যারা ইংলিশ রাইটিং এর কোর্স করেছেন, ক্লাস করেন, তারা জানেন যে মাধ্যমে কথা লেখা থাকলে কি লিখতে হয় বলেন তো? মাধ্যমে কথা লেখা থাকলে কি লিখতে হয় বলেন তো? শিখাইছি, যারা ক্লাস করেন তারা জানেন। ও আগের ক্লাসে পিডিএফ কি মিস্টেক, আমার জ্বরে আমি মনে করেন যে কোনো কিছু ঠিক রাখতে পারিনি। আপনারা আমাকে মেসেজ করছেন দেখছি, কিন্তু বৃহস্পতিবার যে ফ্যান ছিল না, ফ্যান না থাকা একটা মানে একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা লাগছিল আমার, আর প্রচন্ড গরম পড়ছে সেদিনে আমার ফ্যানে একটু সমস্যা হয়েছে, ফ্যান চলতেছিল না। ওই দিন আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস নিয়েছিলাম আপনাদের, ওই 3.5 ঘন্টা আমি ফ্যান ছাড়া মানে ক্লাস নিচ্ছিলাম, এই কারণে আমার মানে ইয়াতে বসে গেছে। ফ্যান চলছিল কিন্তু আমার গায়ে কোনো বাতাস লাগতেছিল না, উপরে ফ্যান চলছিল, উপরে ফ্যান চললে বাতাস লাগতেছিল না, যার কারণে আমার পুরো ঠান্ডাটা বসে একদম পুরো বৃহস্পতিবার রাত থেকে, আপনাদের তো বৃহস্পতি আর শুক্রবার একটা বলছিলাম যে পেট ব্যাচে বৃহস্পতি আর শুক্রবার 2টা ক্লাস নিয়ে নিব, পেট ব্যাচকে আগাবো, অনেক দ্রুত নিয়ে যাব, এরকম বলছিলাম। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুরু করে, রাত না মানে দুপুর থেকে শুরু করে শুক্রবার রাতেও এবং এখন পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত কিন্তু ঘুমাইছি, মানে এমন একটা অবস্থা চলতেছে। হ্যাঁ, আচ্ছা আসেন এবার দেখেন, বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে, বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে, দেখেন ভাই আমি প্যাসিভ ভয়েসটা একটু পরে করে দেখাই। দেখেন অনেক কিছু আছে যেটা আপনি প্যাসিভ ভয়েস ছাড়াই করতে পারবেন। যেমন ধরেন এইটাকে আমি প্যাসিভ ভয়েস ছাড়া যদি আপনাকে দেখাই, তো দেখেন এইটা আপনার কি মাধ্যমে কথা লেখা থাকলে আমরা কি দিয়ে শুরু করব বলেছি? থ্রু দিয়ে শুরু করব। কি দিয়ে? থ্রু দিয়ে শুরু করব। ওইটাও শিখাবো, প্যাসিভ ভয়েসও শিখাচ্ছি। কিন্তু দেখেন প্যাসিভ ভয়েসকে আরেকভাবে লিখলে ওটাও প্যাসিভ ভয়েস হয়, আধুনিক প্যাসিভ ভয়েস, আধুনিক একটা প্যাসিভ ভয়েসের স্টাইল হয়, যেটা আপনার কাছে খুব ভালো লাগবে। আচ্ছা, বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে, হ্যাঁ আচ্ছা, থ্রু কি বলছে? থ্রু লিখে ফেললেন, এখন কি বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে, থ্রু অনেক শ্রমিক। আচ্ছা, প্যাসিভ ভয়েসটা আগে না লিখে এটা লিখে, এটা লিখছেন যারা শিখছেন তারা শিখছেন। আচ্ছা, প্যাসিভ ভয়েসেও লেখা যাবে। আচ্ছা, এটা আগে আমরা আমাদের মতন করে আগে লিখে নিই, তারপর প্যাসিভ ভয়েস দুইটাই দেখাবো। থ্রু মাধ্যমে, কাদের মাধ্যমে? বিদেশে যাওয়া অনেক শ্রমিকের মাধ্যমে। তাহলে বিদেশে যাওয়া অনেক শ্রমিকের ইংলিশ কি হবে? বিদেশে যাওয়া এর অংশ হচ্ছে গোয়িং অ্যাব্রোড, মানে হচ্ছে বিদেশে যাওয়া, গোয়িং অ্যাব্রোড অনেক শ্রমিক। তাহলে দেখেন থ্রু গোয়িং অ্যাব্রোড মেনি ওয়ার্কার্স,
এইভাবে আমরা করে ফেলি, তাই না বলেন? আর যেহেতু থ্রু দিয়ে শুরু করলাম, এখানে একটা কমা দিব, তখন কি বৈদেশিক মুদ্রা এটা আমার সাবজেক্ট আর অর্জিত হয়, তাহলে এইটা আমার ভাগ। তাহলে বৈদেশিক মুদ্রা ইংলিশ কি হবে? বৈদেশিক মুদ্রা ইংলিশ হচ্ছে ফরেন কারেন্সি। এই ফরেন বানানে যদি একটু ভুল হয়ে থাকে মাফ করে দিন, ফরেন কারেন্সি, ফরেন কারেন্সি। আচ্ছা, অর্জন করা বা অর্জিত হওয়া মানে আয় করা আর কি, ঠিক আছে? অর্জিত হয়। আর ফরেন কারেন্সি এটা সিঙ্গুলার নাউন, ইজ বিং আর্ন। আপনি বলতে পারেন বিং কেন দিলেন, বিং তো আসিল না, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে যদি হচ্ছে কথাটা লেখা থাকতো তাহলে বিং দিতাম, তাই না বলেন? বিং না দিলেও কোনো সমস্যা নাই, ইজ আর্ন, ঠিক আছে? তাহলে এখানে আমি বিং না দিলেও কোনো সমস্যা নাই, ইজ আর্ন। এইভাবে আমরা লিখতে পারি। তো মাধ্যমে কথা লেখা থাকলে আমরা বলেছি যে মাধ্যমের আগ পর্যন্ত কোনো সাবজেক্ট খুঁজে বের করবেন না। মাধ্যমে কথাটা লেখা থাকলে কোনো সাবজেক্ট খুঁজে বের করবেন না। যারা ফার্স্ট ক্লাস দেখেছেন তারা এই ক্লাসটা কিন্তু খুব ভালো করে মনে আছে। আমি আই ডোন্ট নো থ্রু, এই যে দেখেন অনেকজন থ্রু লিখে ফেলছে, দেখছেন যে থ্রু অথবা বাই অন্য লিখছে, মাশাআল্লাহ। তো দেখেন আমরা আমাদের মতন ফ্রি হ্যান্ড রাইটিং, এটাও কিন্তু প্যাসিভ ভয়েস। কিভাবে প্যাসিভ ভয়েস? এই যে দেখেন মেনি ওয়ার্কার্স, ওয়ার্কার্স, এইটা আমাদের ও আচ্ছা মেনি ওয়ার্কার্স। আচ্ছা, এইখানে আমাদের কমাটা দেওয়া আছে, তারপরে ফরেন কারেন্সি ইজ আর্ন, এইভাবে হয়। এখন আমি যদি আমাদের মানে নরমাল প্যাসিভ ভয়েস করতে যাই, তাহলে নরমাল প্যাসিভ ভয়েসটা আসলে কিভাবে করতে হবে, এইটা হচ্ছে আমাদের এখন চাবিকাঠি। এখন দেখেন আমাদের এই যে দেখেন বিদেশে যাওয়া, বিদেশে যাওয়া, বিদেশে যাওয়া, এই কথাটা আগে লিখি গোয়িং অ্যাব্রোড, ওই একই আসবে, মোটামুটি ঘুরে ফিরে একই আসবে। আচ্ছা, ওই একই একই একই। সো এটার আসলে আপনি অ্যাডভান্সটাই লিখতে হবে, আপনার এটার বেসিকটা আসবে না, এটার বেসিকটা আসবে না। হ্যাঁ, এটার বেসিকটা আপনি ওইভাবে দিতে পারেন যে থ্রুটাকে পরে দিব। হ্যাঁ, মানে এই যে এটা বেসিকটা যদি লিখতে চান তাহলে এটার প্রবলেম হবে। এটার বেসিকটা লিখতে গেলে আগে এটা লিখতে হবে, বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এটা আগে লিখতে হবে, তারপরে এই পুরোটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে। এই যে সমস্যাগুলো, এগুলো আমাদের এই যে রুলস, এই যে স্ট্রাকচার, এই শেখার মাধ্যমে হয়ে থাকে। আপনি যত বেশি স্ট্রাকচার শিখবেন, আমি একটা ক্লাস দেখছিলাম, নামটা মনে আসতেছে না, উনিও আপনাকে এইভাবে ক্লাসগুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, নাম উচ্চারণ করাও ঠিক হবে না, এটা সত্য কথা, উনি এইভাবে দেখাচ্ছিলেন। এটা দেখেন আপনি যদি এইভাবে করতে যান অনেক বেশি প্রবলেম হবে। যেমন বৈদেশিক মুদ্রা, এটা আমার সাবজেক্ট, ভারতী অর্জিত হয়, এইটা আমার ভাগ, তাহলে এই দুইটা আগে লিখে ফেলি, ঠিক আছে? তাহলে ফরেন কারেন্সি, এই ফরেন কারেন্সি একদম বলেন তো কি বানানটা, EIGN নাকি মনে আসতেছে না, ফরেন কারেন্সি। হ্যাঁ, ফরেন কারেন্সি কি বলতেছে? অর্জিত হয়, ইজ আর্ন, কিসের মাধ্যমে? মাধ্যমে, থ্রু গোয়িং। এখন আপনি বলতে পারেন ভাই গোয়িং লিখলেন কেন, গো দিলে কি সমস্যা? দেখেন থ্রু এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে গো লেখা যায় না, প্রিপোজিশনের পরে ভার্ব লিখলে ওই ভার্বটা আইএনজি দিয়ে দিতে হয়, থ্রু গোয়িং অ্যাব্রোড। এখন আপনিও বলতে পারেন ও ভাই এখন তো আপনিও এখন এই ইয়া শেখাচ্ছেন, আমি শেখাই না, আপনি লিখতে লিখতে আপনার নিজের মধ্যেই চলে আসবে, থ্রু গোয়িং অ্যাব্রোড। তারপরে কি আমি শেখাই, মানে আমি যে এইভাবে বলে যাচ্ছি, এভাবে বলে গেলে হবে না, প্রত্যেকটা লাইন এইভাবে বলে দিতে দিতে গেলাম, আপনার গ্রামার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন মাধ্যমে, থ্রু গোয়িং অ্যাব্রোড মেনি ওয়ার্কার, ওই একই জিনিস আমরা কি করছিলাম, থ্রু গোয়িং অ্যাব্রোড মেনি ওয়ার্কার্স ফরেন কারেন্সি ইজ আর্ন, এটা লিখছিলাম পরে, আমরা থ্রু গোয়িং অ্যাব্রোড একই জিনিস আমরা সামনে দিয়ে লিখতেছিলাম। কেন? এই যে মাধ্যমে কথাটা লেখা থাকলে এইভাবে লিখতে হয়। তো আপনার যখন আসবে পরীক্ষায় তখন আপনি এটা প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস করতে গেলেই খুবই বেশি দেরি হয়ে যাবে। তো আমাদের লেখা সহজ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে গেলে অনেক সুন্দর করে অভিবাসন তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করে এবং তাদের পরিবারকে সহায়তা করে অভিবাসনের মাধ্যমে। তাহলে কি প্যাসিভ ভয়েসে লিখবেন? এটার জন্য কি লিখতে হবে? থ্রু অভিবাসন, মাইগ্রেশন, হয়ে গেল। প্যাসিভ ভয়েসে লেখার দরকার নেই, তারপর যেটা আছে সেটা লিখতে লিখতে চলে যান। এখন দেখেন দুইটাই আমরা লিখি, একটু দ্রুত লিখে এটা দিয়ে শেষ করে দিই আপাতত। অভিবাসন, অভিবাসন হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব কি? উন্নতি করে, এবং আরেকটা ভার্ব তাদের পরিবারকে সহায়তা করে।
এটা কি কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আগে এই পর্যন্ত লিখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের স্টাইল কি, আগে এই পর্যন্ত লিখে ফেলেন এবং পর্যন্ত পরে লিখেন, আগে এই পর্যন্ত লিখেন। অভিবাসন উন্নতি করে, তাহলে অভিবাসন ইংলিশ আমরা মাইগ্রেশন দিয়েও করতে পারি, আরো অনেক আছে, আমি আপাতত এটা দিয়ে করে দিচ্ছি। মাইগ্রেশনস উন্নতি করে, হয় বলেছে, উন্নতি হয় না, করে, তাহলে উন্নতি করে, তাহলে কি করে, মাইগ্রেশন ইমপ্রুভ, ইমপ্রুভস। এখানে মাইগ্রেশন কথাটা একটা সিঙ্গুলার, তাই ইমপ্রুভের সাথে ইমপ্রুভস এস দিয়ে দিলাম, এটাকে সিঙ্গুলার বানিয়ে দিলাম, ভার্বটাকে সিঙ্গুলার বানিয়ে দিলাম, ইমপ্রুভস। কি উন্নত করে, তাদের, এখন এখান থেকে শুরু, তাদের, এবারে সাবজেক্ট লেখা হয়ে গেছে, ভার্ব লেখা হয়ে গেছে, এখন কি এখান থেকে শুরু, তাদের, দেয়ার, অর্থনৈতিক, ইকোনমিক, ইকোনমিক্স, অবস্থা, অবস্থা ইংলিশ কি, সিচুয়েশন, সিচুয়েশনস। আচ্ছা, যারা পেইড ব্যাচে আছেন তারা আপনারা যতদিন ইচ্ছা ততদিন রেকর্ড ক্লাস দেখবেন, ডাউনলোড করার দরকার নাই। হ্যাঁ, আপনারা পেইড ব্যাচে ইচ্ছা মতন ক্লাসগুলো দেখতে থাকেন, হ্যাঁ, ডাউনলোড করার কোনো দরকার নাই। আর যারা ফ্রি ক্লাস করতেছেন তারা ইউটিউব থেকে ক্লাস দেখবেন, কোনো সমস্যা নাই, ইউটিউব থেকে যাই ক্লাস দেখে ডাউনলোড করে নিজের কাছে রাখেন। আর ইউটিউবেও থাকলেই দেখলে ইউটিউবে আছে, ইউটিউবে থেকে গেছে, ওগুলা তো আমরা কাটবো না, তাই না? আর যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে তো আমরা সবসময় একটা সুবিধা দিই, বলেন তো সুবিধা দিই না? একটা বেটার সুবিধা দিই। তো এই যে একজন লিখেছেন যে রাত 10টার মধ্যেই স্যার ঘুমাই যান, শরীর, আচ্ছা আমি কালকে আমার অফিস আছে, এটা শেষ করে আমি একটু রেস্ট নিবো, আমার মানে সত্যিই শরীর ব্যাপক খারাপ হচ্ছে, আস্তে আস্তে মানে ইমপ্রুভ করছি, যেমন কালকে হয়তো আর একটু বেটার ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, মাইগ্রেশন ইমপ্রুভস দেয়ার ইকোনমিক সিচুয়েশন, তারপরে কি বলতেছে যে অর্থনৈতিক অবস্থার উন্নতি করে, এতটুকু আমার লেখা হয়ে গেছে। এখন কি এবং আছে এন্ড, এন্ড তারপরে কি তাদের পরিবারকে সহায়তা করে, এন্ড সহায়তা করে আগে লিখতে হবে, কারণ এইটা ভার্ব দিয়ে শুরু করতে হবে। এন্ড লিখেছেন, এন্ড এর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্ব দিয়ে শুরু করতে হবে। সহায়তা করে, এন্ড হেল্প, হেল্প মানে হচ্ছে সহায়তা করে, হেল্পস। এই হেল্পটা কার জন্য, মাইগ্রেশনের জন্য, যেমন এই মাইগ্রেশনের ভার্ব এটা, এবং এই এটা মাইগ্রেশনেরই ভার্ব, তাই হেল্পের সাথে এস দিবেন, হেল্পস, ঠিক আছে। পরিবারকে, হেল্পস দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে, আমি একটু ফ্যামিলিস দিয়ে দিলাম, মানে প্লুরাল করে দিলাম, হ্যাঁ, দেয়ার ফ্যামিলিস। তো আমার কাজ শেষ। এখন লক্ষ্য করেন, আমি যদি এটাকে প্যাসিভ ভয়েস না করতে চাই, এটা অটোমেটিক প্যাসিভ ভয়েস, আমার ক্লাস করলে আপনার অটোমেটিক প্যাসিভ ভয়েস হয়। এই যে মাধ্যমে কথাটা দিয়ে, আপনি মাধ্যমে কথা লেখা থাকলে কি দিয়ে শুরু করবেন, থ্রু দিয়ে শুরু করবেন, তাই না? থ্রু দিয়ে শুরু করলাম। অভিবাসন, থ্রু মাইগ্রেশন, এই পর্যন্ত সাবজেক্ট কি খুঁজবেন না, এই পর্যন্ত কি সাবজেক্ট খুঁজবেন না, মাধ্যমে কথা যেখান থেকে লেখা থাকবে তার আগ পর্যন্ত কোনো সাবজেক্ট খোঁজার দরকার নাই। থ্রু মাইগ্রেশন লিখে এখানে একটা কমা দিয়ে দিবেন, তারপর কি তাদের অর্থনৈতিক অবস্থা, এই যে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট হিসেবে আছে, বাট এটাই আমার সাবজেক্ট এই সেন্টেন্সে। তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করা হয়, তাহলে তাদের ইকোনমিক্স সিচুয়েশন, ইকোনমিক অবস্থা ইংলিশ কি, আচ্ছা সিচুয়েশনই দেন, সিচুয়েশনস, ইকোনমিক অবস্থা, সিচুয়েশন উন্নতি করা হয়, হয় হয় হয়, তাহলে ইজ, ঠিক আছে। ইজ দেন, আর দিলেও হবে, বাট আমি ইজ দিলাম, হ্যাঁ, ইজ উন্নতি, ইজ ইমপ্রুভড। ভার্বের 3 নাম্বার ফর্ম কি, ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে ইমপ্রুভের সাথে ইডি দিয়েছি, ইডি হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে ইডি দিয়েছি। এবং এবং কথা ইংলিশ কি, এন্ড, এখানেও যে ভার্বটা বসবে সেই ভার্বটাও কি এই সেন্টেন্সের ভার্ব, এই যে দেয়ার ইকোনমিক সিচুয়েশন, এখানেও ভার্বের 3 নাম্বার ফর্ম, এই যে হয়, দেখেন সহায়তা দেওয়া হয়, তাহলে এখানে হয় ইংলিশ কি, এম ইজ আর এর মধ্যে একটা আমি ইজ বসালাম, ইজ, আর সহায়তা ইংলিশ কি, হেল্প বা সাপোর্ট, হেল্পও দিতে পারেন, সাপোর্টও দিতে পারেন, এখানে যেমন হেল্প দিলাম, এখানে সাপোর্ট দেন, সাপোর্টেড, এম ইজ আর এর পরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, কেন এটা প্যাসিভ ভয়েস, সাপোর্টেড, পরিবারগুলোকে, সাপোর্টেড পরিবারগুলোকে, সাপোর্টেড ফ্যামিলিজ, আপনি দেয়ার ফ্যামিলিজও দিতে পারেন, ফ্যামিলিজ। দেখেন আমি প্যাসিভ ভয়েস করি নাই, ছোট্ট একটা অংশ প্যাসিভ ভয়েস করছি, ইজ ইমপ্রুভ, কখন, যখন এই হয় কথাটা আছে, এর জন্য শুধুমাত্র ইজ দিচ্ছি, আপনি ইজিলি পারবেন, হ্যাঁ।
আপনি ইজিলি পারবেন, এগুলো নিয়ে আপনার কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপনি এখান থেকে খুবই ভালো ভালো ইংলিশ শিখতে পারবেন। যদিও আমি বলবো এইটা আজকে আমাদের 8 নাম্বার ক্লাস, আপনি 1 থেকে দেখে আসতে পারলে সব থেকে বেটার। এটা আমাদের 8 নাম্বার ক্লাস, এন্ড 8 নাম্বার ক্লাসটা আপনার কাছে হয়তো একটু মাথার উপর দিয়ে গেছে, কারো কাছে হয়তো সহজটা লাগছে, উপরেরটা নিচেরটা সহজ লাগেনি। কেন? কারণ ও নিচেরটা আমরা প্যাসিভ ভয়েস দিয়ে করতেছি, এই জন্য সহজ লাগেনি। এগুলো আস্তে আস্তে সহজ লাগবে, 2বার 3বার ক্লাস দেখবেন সহজ হয়ে যাবে, এবং আপনার সর্বোচ্চ 10টা ক্লাস করলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং চলে আসবে। ভাই যারা আমার ক্লাস করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি মারুফ ভাইয়ের 10টা ক্লাস করছেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আসছে কিনা, জিজ্ঞাসা করেন। অনেক ব্যাচ আছে, আমার অনেক ব্যাচ আছে, তাদেরকে জিজ্ঞেস করেন কয়টা ক্লাস করলে, মারুফ ভাইয়ের কয়টা ক্লাস করলে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবো। অনেকেই বলবে হয়তো 5টা ক্লাস, অনেকেই বলবে 10টা ক্লাস। তবে আমি বলি 10টা ক্লাস, নট 5টা ক্লাস। কারণ অনেক কিছু আছে, গ্যাপ গ্রুপ, এই অনেক কিছু থাকে, সেই জিনিসগুলো আপনি একটা না একটা সময় যায় ভাববেন। হয়তো 5টা ক্লাসের পর আপনি ভাববেন আমি ইংলিশ পারি না, অনেক কিছু আছে। একটা সামনের দিকে যখন যাবেন আস্তে আস্তে, তখন দেখবেন যে ওই জিনিসগুলো বাধা বাধা হচ্ছে, হয়তো কম কিন্তু হচ্ছে, একটা না একদিন ধরা খাবেন। তাই আমি বলি ভাই মিনিমাম 10টা ক্লাস আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর করেন, আপনার ছোট খাটো বড় একদম পিচ্ছি গাচ্ছি সব সমস্যা সমাধান হয়ে যাবে এই 10টা ক্লাসের মাধ্যমে। ওই 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স এত সময় লাগে না। আমি স্টুডেন্টদেরকে খুবই সহজে শেখাই, স্টুডেন্টরা বাড়িতে বসে বসে প্র্যাকটিস করে, একই সেন্টেন্স গুলো নিচে সেন্টেন্সের ইয়া দেওয়া আছে, সমস্যা হলে জানাবেন, ওই সমস্যাটা সমাধান করব, এটাই স্বাভাবিক। ওকে, improve the situation of their economy and helps their families. ওকে, ফরেন, হ্যাঁ হ্যাঁ, এফ আর ও ই আই এন, মানে ই আগে লিখবো না আই আগে লিখবো, এটা নিয়ে আমার মাথায় কনফিউশন হয়ে গেছে। ই দিতে হবে, তারপরে আই, তারপরে জি এন। হ্যাঁ, ই আই, ই আই দিয়েছিলাম কিনা কি জানি না, দিয়েছি সম্ভবত। ওকে ওকে, তো যাই হোক, একটু অসুস্থ, তারপরেও চেষ্টা করেছে আপনাদের সাথে আসতে, সামনে আসতে। কারণ হঠাৎ করে বৃহস্পতিবার থেকে আমার অসুস্থতা শুরু। আমার পেইড ব্যাচে বৃহস্পতিবার শুক্রবার এক্সট্রা করে ক্লাস নেওয়ার কথা ছিল, 2টা পেইড ব্যাচে আলাদা আলাদা করে এক্সট্রা করে ক্লাস নেওয়ার কথা ছিল। আমি কথা দিয়েছিলাম, এটা বুধবারের দিন, যেদিন আমাদের হঠাৎ করে ফ্যানটা নষ্ট হয়ে যায়, সেদিন আমি কথা দিয়েছিলাম বৃহস্পতিবার আর শুক্রবার আমরা 2 দিন এক্সট্রা করে 2টা ক্লাস নিব। কিন্তু আমি 2টা ক্লাসেই, মানে বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবারেও প্রচন্ড অসুস্থ, এই যে আজকেও অসুস্থ, এবং মাথার এক পাশ প্রচন্ড ব্যথা। এন্ড দেন আপনাদের তারপরেও ক্লাসে আসতেছে এই কারণে যে এটা যাতে ফ্লোটা না হারায় যায় আমার স্টুডেন্টের মাঝে। ফ্লোটা হারায় হচ্ছে এই কারণে, যখন আমি একটা গ্যাপ ফেলবো আপনি একটা গ্যাপ ফেলে দিবেন, তো 2টা গ্যাপ পড়ে গেলেই মনে করেন ফ্লো হারায় যাবে। আমার গ্যাপটা আমি সবসময় চেষ্টা করি যে আমার গ্যাপটা না থাকুক, আপনার গ্যাপটাতে আপনি ফ্লো হারান। আপনার গ্যাপ পড়লে ফ্লো হারাবে না, আপনার যদি 2টা গ্যাপ পড়ে আপনার ফ্লো হারাবে। ঠিক একইভাবে আমার ধরেন একটা গ্যাপ পড়ে যাচ্ছে না, বৃহস্পতিবার শুক্রবার তো গ্যাপ, মানে ওইটা তো এক্সট্রা ক্লাসের গ্যাপ ছিল আবার, তো ওইটা এক্সট্রা ক্লাসটা হয়তো আমি নিতে পারিনি, আজকে আপনাদের মূল ক্লাস ছিল। আজ এই যে গ্যাপটা ধরে ফেলতেছে এই কারণে যে আপনাদের গ্যাপটা যাতে না থাকে। আপনার আমার 2টা গ্যাপ একসাথে হয়ে গেলে মনে করেন যে আপনার পড়াশোনা শেষ। তো আমার গ্যাপ হোক, একটু দেরিতে হোক, মানে আল্লাহ না করুক হোক, তারপরে যদি হয় তাহলে একটু দেরিতে হোক, আর তার আগে আমার এই 10টা ক্লাসে যাতে কোনো গ্যাপ না থাকে, এইটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি। কারণ 10টা ক্লাসে আমি আমার স্টুডেন্টদেরকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য সর্বোচ্চ জায়গার মতো নিয়ে আসবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুর রফ, আমরা ফোকাসের জন্য তো একটা ফ্রি ক্লাস দিয়েছি। 2বার ইজ না দিলে আপনি ইজ না দিলেও চলবে, 2বার ইজ না দিলেও চলবে, আপনি জাস্ট হচ্ছে এই যে সাপোর্টেড এটা লিখে দিলে, এন্ড সাপোর্টেড ফ্যামিলিজ, সাপোর্টেড দেয়ার ফ্যামিলিজ লিখেন, তাহলে দেখি সুন্দর লাগবে। 2বার ইজ লিখতে হবে না, লিখলে ভুল হবে তা না, 2বার ইজ লিখা যাবে। মানে 2বার ইজ, এই যে এখানেও প্যাসিভ ভয়েস, এখানেও প্যাসিভ ভয়েস, এখানেও যেমন হয় আছে, এখানেও যেমন হয় আছে, এই যে এখানেও যেমন হয় আছে, এখানেও তেমন হয় আছে, এই যে হয় 2বার হয় আছে, তো তাই 2বার ইজ লিখে ফেলছি। হ্যাঁ, আপনি না লিখলেও চলবে, একবার ইজ লিখলেই হয়। 2বার ইজ লিখছি কারণ আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। যাই হোক, এই জিনিসগুলো আপনারা একটু করবেন। এই যে আরো কিছু সেন্টেন্স ছিল, তবে এটি গ্রামীণ ও শহর সমাজে কিছু সমস্যা তৈরি করে, এগুলো তো আপনি পারেন তৈরি করা, ইংলিশ তো মেক